আপনাদের লাইফ থেকে মূল্যবান 1 ঘন্টা আমার এটার জন্য আপনারা ব্যয় করতেছেন। আর আমাকে শফি জাস্ট মাসখানেক আগে বলছে এরকম একটা প্রোগ্রাম এখানে হয়। আমার শুনে খুব ভালো লাগছে এরকম একটা অর্গানাইজেশন আপনারা মেনটেন করতেছেন, যেখানে অ্যাটলিস্ট নতুন বাংলাদেশ থেকে যারা যাবে ওইসব এরিয়াতে থাকবে তারা অ্যাটলিস্ট একটা গাইডলাইন পাবে। এটা খুবই ভালো বা ভালো একটা উদ্যোগ। সো আমাকে ও যখন বললো যে কোনো একটা সার্টিফিকেট বা কোনো কিছু নিয়ে বলতে, তখন আমি ভাবতেছিলাম যে আসলে কি নিয়ে বলা যায়। সো পরে আমি ঠিক করলাম যে আসলে এগুলো কোনো ওরকম থিওরি বা ওই টাইপের চলে গেলে সবার জন্য বিরক্ত হয়ে যাবে। সো এটাকে আমি স্টোরি টেলিং আকারে রাখি, যে আমি যে এতদিন একটা ডোমেনে ছিলাম সেখান থেকে কীভাবে সাইবার সিকিউরিটিতে আসছি এটাই আমি বলি। তো সবাই যারা সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্টেড বা আসতে চায় হয়তো কিছু একটা গাইডলাইন পাবে। সো এটাকে আসলে এরকম সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এটা আমরা একটু সবাই আসলে আড্ডা দিব, কথা বলবো, এরকম টাইপের করে আসলে আমি আগাবো। সো আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি শওকত আলী। আমি বুয়েট থেকে 2004 ডিসেম্বরে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পাস করেছিলাম। 2000 এরপর আমি বাংলালিংকে জয়েন করি অপারেশন ডিপার্টমেন্টে, কোর অপারেশনে। সেখান থেকে এর লম্বা সময় আসলে 15 বছর আমার প্রফেশনাল ক্যারিয়ার আসলে আমি যদি বলি খুবই ডাল টাইপের, একই জায়গায় লম্বা সময়। সো মাঝখানে আমার একবার দুবার এদিকে ওদিকে চাকরির সুযোগ হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণ, অনেক সময় বন্ধ ছিল, কোনো সময় আমাকে যেতে দেয়, অবসর দিয়ে দিছে। সো ফর ডিফারেন্ট রিজনস আসলে আমি যেতে পারিনি। সো আমি আমার হোম টাউন হচ্ছে চিটাগাং। আমার ফাদার চিটাগাং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। সো সেখান থেকে আমার পরে বুয়েটে চান্স পাওয়ার পরে বের হয়ে আমি বাঙালিকে জয়েন করেছিলাম। সো আমি কোর নেটওয়ার্কে ছিলাম। সো আমি এখানে একটা স্ন্যাপশট দিতে চাচ্ছি। দেখেন, স্পিকার প্রোফাইল আমি 2018 জানুয়ারিতে আমি কি অবস্থায় ছিলাম সেটা দেখাচ্ছি। এই প্রেজেন্টেশন বা এই আলাপটা শেষ হবে 2020 জানুয়ারিতে। 20 জানুয়ারি আমি কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় আছি, লাস্ট 2 ইয়ার্সে আমার সাথে যা যা হয়েছে এই এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করতে চাই। আমার আসলে স্টোরিটা বলতে বেশি সময় লাগবে না, 15-20 মিনিট হয়তো বা আমার ধারণা। আর হচ্ছে এরপরে আমরা বেশিরভাগ সময় একটু আলাপ করবো আপনাদের সাথে, আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে বা কীভাবে আরও ইয়ে করতে পারেন। আমি শিওর যে এরকম এই রিলেটেড অনেক কোয়েশ্চেন চলে আসবে এটাতে। সো আমি বাঙালিকে 2004 ঢুকার পর থেকে, এরপর আমি প্রথম কিছুদিন আমি বিএসএস অপারেশন ছিলাম, পরে আমি কোরে ট্রান্সফার হয়েছি। সো অপারেশন ডিপার্টমেন্ট নাম শুনে যারা চাকরি করে, শফি ভালো বলতে পারবে, অপারেশন ইজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড মানে টাফ জব। কারণ আপনাকে সবসময় মোবাইল ফোন অন করে রাখতে হয়, রাত 2টা 3টা 4টা আপনি একটা ফোনও মিস করতে পারবেন না। সো ওইভাবে আমার এখানে সব কিছুই চলছিল। সো যেতে যেতে 12-13 বছর হয়ে গেল, তখন আমার মনে এক সময় ইয়ে আসলো যে কী ব্যাপার, একই জায়গায় এতদিন পড়ে আছি, আবার সেই এই সারা রাত এইভাবে আর কতদিন চলে না, এখন তো কিছু একটা করতে হবে। সো বাংলাদেশে থেকে আসলে এটা ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি আপনার ডোমেনটা চেঞ্জ করে আরেক দিকে যাবেন। আমরা যারা বাংলাদেশে চাকরি করছি তারা সবাই জানি ইটস নট দ্যাট ইজি। আমার একটা বন্ধু আছে বক্তিয়ার, সবাই ছিল একদিন, ও এখানে আসছিল, কথা হচ্ছিল, অস্ট্রেলিয়াতে থাকে। ও বলতেছিল আমাকে যে অস্ট্রেলিয়াতে যে কোনো লোক ক্যারিয়ারে অ্যাভারেজে 4 বার ক্যারিয়ার শিফট করে, হয়তো ডিপার্টমেন্ট ওখানে হয়তো এত ইজি বা সিস্টেম করা আছে, বা হয়তো কিছু সার্টিফিকেশন করে যাওয়া যায়। আমাদের বাংলাদেশে ভেরি ডিফিকাল্ট, আপনি নতুন কোনো জায়গায় যেতে চাইলে আপনি অত হয়তো ওয়েলকাম হবে, আপনার এক্সপিরিয়েন্স খুঁজবে। সো তখন আমার একটা ইয়ে আসলো যে এখন কী করা যায়। সো আমি কোর নেটওয়ার্কের সিনিয়র ম্যানেজার পজিশনে ছিলাম যখন আমি এগুলো নিয়ে ভাবতেছিলাম। আর আমার হবির ব্যাপারে আমি আসছি, এগুলো লাস্টে আমি এসে বলবো। সো তখন যেটা হলো 2016 লাস্টে, 17 লাস্টে, আপনারা জানেন 17-র ফার্স্টের দিকে তখন একটা টেলকোগুলোতে একটা ইয়ে হচ্ছে যে কস্ট কাটিং, অনেক কস্ট কাটিং আগে থেকে চলছিল, কিন্তু ওই সময় একদম পিকে এসে ধারণ করলো। তখন টেলকোগুলো বলা শুরু করলো যে আমরা আমাদের এখানে ভিএসএস বা ভিআরএস, যেটা আমরা ভলান্টারি সেপারেশন স্কিম, যে আমরা ভিএসএস দিয়ে দেবো, একসাথে তুমি 2 বছরের বেতন 3 বছরের বেতন নিয়ে চলে যেতে পারো। সো এখানে তুমি আর জয়েন করতে পারবে না। সো ওই সময় আমার অনেকগুলো কলিগ ভিএসএস নিয়ে নিল, এবং যাদের সাথে আমি গত 10 বছর ধরে কাজ করছি এরকম, পরে তারা খুব ভালো অ্যামাউন্ট নিবে, আমি নিই নেই। আমার হয়তো মনে হয়েছে যে এককালীন এত টাকা পাওয়া হয়তো এটা লাইফের কোনো সলিউশন, আমার দরকার নেই। তো আমি নিই নাই, আমি থেকে গেছিলাম। সো যারা চলে গেছে তারা অনেক কম্পিটেন্ট এবং ট্যালেন্টেড লোক, বাট বের হওয়ার পর আমি দেখলাম যে তারা কিছু করতে পারতেছে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো 10% ভালো জায়গায় ইনভলভ হয়েছে, বাকি 90%। এবং এমনও এখন লোক আছে লাস্ট 3 ইয়ার্স জবলেস, এবং যে আমার সাথে একই একই লেভেলে একই রকম চাকরি করতো। সো এইটা দেখে আমার মধ্যে আরও হিট আসলো যে এই যে আমার এখানে তো আর কোনো কম্পিটেন্সি নাই, এখন আমি তো কালকে তো ওই জায়গায় চলে যেতে পারি। সো আই হ্যাভ টু ডু সামথিং, যে কিছু এখান থেকে বের হয়ে আসতে হবে। সো পরে কী করা যায় আমি আসলে খুঁজেছিলাম যে আমার স্ট্রেংথের এরিয়া কোনটা। সো তখন যেটা হলো 2017 ডিসেম্বরে আমাদের বাংলালিংক থেকে আমাকে একটা ট্রেনিং করালো। ট্রেনিংটার নাম হচ্ছে সিসা, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর। সো আমি কোড ডিপার্টমেন্টে ছিলাম। সো আমি অডিটের কিছু জিনিসপত্র আমি দেখাশোনা করতাম। স্লাইড কি দেখা যাচ্ছে?
হ্যাঁ, দেখা যাচ্ছে। সো সো সিসা এটা হচ্ছে আপনার আমি প্রত্যেকটা সার্টিফিকেশন যখন আমি 8টা সার্টিফিকেশন করছি এগুলো সম্পর্কে একটু বলবো যে যেটার প্রতি ইন্টারেস্ট একটু মাথায় প্রোডাক্ট করেন পরে আমাকে এটা নিয়ে আপনি জানতে যেতে পারেন। সো এই সার্টিফিকেটগুলোর মাধ্যমে আপনি আসলে আপনার ক্যারিয়ার একদিকে শিফট করতে পারবেন কারণ ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তো এগুলো থাকলে আপনার জব বিশেষ করে আপনার কানাডার মতো দেশে অনেক বেশি মানে হেল্পফুল হবে আর কি। সো সিসা যখন আমি করলাম মানে এটা ছিল 2017 ডিসেম্বরে। সো 5 দিনের একটা ট্রেনিং ছিল, ট্রেনিং আমি কিছু শিখতে পারি না কারণ ওই আসি যে ট্রেনিং যেরকম হয় আর কি ওরকম। সো পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি অডিট নিয়ে দেখাশোনা করি, সো এইটা হতে পারে আমার একটা ওয়ে আউট যে আমি যেহেতু আমার ডিপার্টমেন্টের অডিটগুলো দেখতেছি, আমি অডিটর ছিলাম না, অডিটই ছিলাম। আমার এখান থেকে বিভিন্ন পিডাব্লিউএস থেকে অডিটর আসতো, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থেকে অডিট হতো, আমি কোরের সব অডিটগুলো ফেস করতাম, আমি তাদেরকে ডেটা সাপ্লাই দিতাম বা অডিটকে ডিফেন্স করতাম না। সো তখন আমার মাথায় আসলো যে সিসাটা একটু উপরে যেহেতু আমার সাথে কিছুটা হলেও যায়, কারণ কোর আর সিকিউরিটি দুইটা আলাদা ডিপার্টমেন্ট, এটা আসলে ডাইরেক্টলি শিফট হওয়ার কোনো ওয়ে নেই এখানে। সো আমি পরে সিসা যেদিন আমার ট্রেনিং শেষ হয় তারপরের দিন সিসা বইটা ওপেন করলাম যে একটু পড়াশোনা শুরু করি, 400 পেজের একটা বই। সো পরের দিন সকালে আমি ফজর নামাজ পড়ে বইটা খুললাম, যে আমার ইয়ে ছিল 400 পেজ ডেইলি 10 পেজ করে পড়লে 40 দিনে শেষ হয়ে যাবে। সো 2-3 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে দিই। সো পরে আমি বই পড়তে গিয়ে দেখলাম যে ইটস ভেরি ডিফিকাল্ট, এত করে আমি কিছুই বুঝতেছিলাম না, এবং আমি 2-3 পেজ পড়েই মানে আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। এবং আপনারাও জানেন আমরা জব করি, ফ্যামিলি আছে, এত কিছু করে আসলে আমার অনেকদিন পড়ালেখা থেকে ডিটাচ। সো ইট সিমস ভেরি ডিফিকাল্ট যে আমি 2-3 পেজ পরেই মাথা জ্যাম হয়েছিল, আমি পড়তে পারতেছিলাম না। সো যেটা করতে আমি থেমে যাইনি, আমি প্রত্যেকদিন সকালে উঠতাম, আমি ট্রাই করতাম 1-2 পাতা পড়তাম, বুঝতাম কিছু কিছু বুঝতাম না, কিছু দাগায় রাখতাম। সো পরে যেতে এভাবে 1 সপ্তাহ গেল। তো আমার অফিসার আমার সাথে ট্রেনিং আরো 2-3 জন ছিল। একজন ছিল ইফতেখার, ও চিটাঙ্গেরই আমার পরিচিত, ও হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্টে জব করতেছে ইফতেখার। আর আরেকজন তুষার, ও অডিট ডিপার্টমেন্টে। সো ওরা বললো যে ওরাও সিসা দিতেছে, চলেন আমরা একটা গ্রুপ স্টাডি করি। সো আমি বলছি গুড, আমার জন্য খুব ভালো, আমি তো এরকমই কি কাউকে খুঁজতেছিলাম। সো পরে আমরা একটা গ্রুপ করলাম, 3 জন মিলে আমরা পড়তাম আর কি, যে দুপুরে লাঞ্চ আওয়ার 1টা থেকে 2টা ওই সময় গিয়ে আমরা পড়তাম। অফিস আওয়ারের বাইরে 6টা থেকে 7টা, মাঝে মাঝে অফিস আওয়ারও যদি আমরা টাইম পেয়ে যেতাম আমরা একসাথে করতাম। আমরা যেটা করতাম কোয়েশ্চেনগুলো সলভ করতাম, এটা তো এমসিকিউ বেসড কোয়েশ্চেন। সো এখানে দেখবেন এটা 4 ঘন্টার একটা এক্সাম, আপনাকে 150টা এমসিকিউ দিতে হবে। সো আমি 3 মাস এটা নিয়ে পড়ছি, 200 ঘন্টা মোরাললেস আর কি। আমি সবগুলো ট্র্যাক রেখেছিলাম কতটুকু আমাকে পড়তে হয়েছে, আর কস্টও আমি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইয়া হবে, সুবিধা হয়। সো পরে আমরা 3 জন একসাথে যখন পড়াশোনা করলাম, দেখা যাচ্ছে আমার এই যে জিনিসগুলো আমি বুঝতাম না আসলে ওরা আমাকে এটা ক্লিয়ার করে দিচ্ছে, কারণ সিকিউরিটির অনেক ব্যাপার চলে আসতো আমি বুঝতাম না, যেহেতু আমি করেছিলাম। সো আমাকে ওটা ইফতেখার বুঝাই দিত, অডিটের অনেকগুলো জিনিস চলে আসতো যেগুলো আমি বুঝতাম না, ওগুলো আমাকে তুষার বুঝাই দিত। আবার অপারেশনের কিছু জিনিস থাকলে ওগুলো আমি ওদের সাথে শেয়ার করতাম। সো দেখা যাচ্ছে আমরা রেগুলার এরকম একটা স্টাডি করতাম, এবং পরে দেখা গেলো এটা আমাদের এত বেশি জমে উঠলো যে অফিসে মানে যাওয়ার সময় আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কখন আমরা একসাথে বসবো, একসাথে আলাপ করবো। তো এটা আমাদের জন্য একটা বিনোদনের মতো হয়ে গেল আর কি। এমন হয়ে গেছে আমরা যে ফ্রাইডে স্যাটারডে ওরা আমার বাসায় আসছে, আমরা একসাথে ডিসকাস করতেছি, পড়তেছি, বা অন্য কোথাও আমরা বাইরে মিট করছি, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এগুলো নিয়ে আলাপ হচ্ছে। সো পরে এটা 2017 ডিসেম্বর আমরা শুনছি, 2018 মার্চে গিয়ে আমার মনে হলো যে 3 মাস গেছে, আমি মোটামুটি প্রিপেয়ার, পরীক্ষাটা একটু দিই আর কি। ওই বইটার মধ্যে আমার 3বার পড়া হয়ে গেছিলো, আমি খালি দাগিয়ে ফেলেছিলাম, দাগার অংশগুলো দেখছিলাম। আর কোয়েশ্চেন আনসার ছিল ওখানে 1000টা কোয়েশ্চেন ব্যাংক ছিল। সো ওইগুলো আমি পড়ে গেলাম আর কি। 1000টা কোয়েশ্চেন আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে, আমি 4-5 বার করে পড়ছিলাম। সো পরে পরীক্ষায় আমি গেলাম, যে আমরা চিন্তা করলাম যে ওটা বাংলাদেশে যেখান থেকে পরীক্ষা দেওয়া হয় এটি কম্পিউটার, ওদের আমি আর ইফতেখার একই দিনে রেজিস্টার্ট করলাম। আমরা বললাম যে যাক, আমরা যেহেতু একসাথে পড়েছি, একটু পাশাপাশি করে দেখাদেখি করে কিছু করা যায় কিনা, ওই যে বুদ্ধিটা আমাদের মাথায় আসে আর কি, যে কীভাবে বাইপাস করা যায়। সো আমরা গেলাম পরীক্ষার দিন, 9টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, 4 ঘন্টা। সো আমরা জাস্ট আমরা 15 মিনিট আগে পৌঁছলাম, আমি দেখলাম যে একটা পিসি পাশাপাশি আমরা 2জন বসাচ্ছি, একজনের পিসি আরেকজন দিয়ে দেখা যায় আর কি। আরে আমরা তো খুশি, আর ঠেকাই কে, কথা বলতে পারলে তো আর কোনো ব্যাপার না, এটা পাশ করেই যাবো আর। সো পরে আমরা ওখানে পরীক্ষা দেওয়ার আগে জাস্ট 5 মিনিট আগে এক মহিলা হাজির হলো, সে বললো যে সে হচ্ছে অডিটর, তাকে আইসাকাই ইয়াটা দেয়, যে প্রোভাইডেড বাই আইসাকা লিখে দিচ্ছে। আইসাকা আসলে সাসপেক্ট করছে যে এরা একই অর্গানাইজেশনকে পরীক্ষা দিচ্ছে, ওদের অডিট করতে হবে। সো এক মহিলা সে আমাদের পিছনে জাস্ট চেয়ার নিয়ে 4 ঘন্টা বসে থাকলো, একদম গ্লাসে আমাদের 2জনকে দেখা যাচ্ছে, তাকানো তো দূরের কথা, আপনার মাথায় হাত দেওয়া যাচ্ছিল না। আসলেও সে এসে জিজ্ঞেস করে যে আপনার কোনো কি প্রবলেম আছে। সে 4 ঘন্টায় 1 সেকেন্ড উঠলো না, এবং তাকে ট্রেনিং সেন্টার থেকে অনেক খাবার টাবার অফার করে, কিছু খাবে না সে, এগুলো মানে অডিটের এথিক্সের মধ্যে পড়ে আর কি। সো এত বেশি কড়া গার্ড দিল। সো আমার মনে হলো যে এইসব এক্সাম আসলে ওদের কোয়ালিটির এভাবে মেনটেন করে। দেখেন আমেরিকা থেকে তারা বাংলাদেশে পরীক্ষা নিচ্ছে, কিভাবে তারা কোয়ালিটিটা মেনটেন করছে। আর পরীক্ষার কথা বলি, আমি 1000টা কোশ্চেন পড়ে গেছি, অনেকগুলো লাইন আমার মুখস্থ হয়ে গেছিলো, কিন্তু আমি গিয়ে দেখলাম যে একটা কোশ্চেনও আমি
কমন বা আমি যে নিশ্চিত হয়ে পরীক্ষা দিচ্ছি এরকম না, সবগুলা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং এত ট্রিকি, এত ওখানে গিয়ে আমি বুঝলাম যে আমার মনে হচ্ছিল যে মানে আই এম গোনা ফেল, যে এটা মনে হয় হবে না আর কি। মাত্র 60% পেলে পাস হয়ে যায়, কিন্তু তারপর আমার মনে হচ্ছিল এটা এত ডিফিকাল্ট। সো যাই হোক, 4 ঘন্টা পরে ওরা ওরা রেজাল্টের সাথে সাথে আপনাকে ডিসপ্লেতে শো করবে পাস অর ফেল, আর 1 সপ্তাহ পরে আপনাকে ইমেল করে দেয় যে পাস। তো আলহামদুলিল্লাহ আমি কোনোভাবে পাস করে, 800 পরীক্ষা ছিল, 450-এ পাস মার্ক ছিল, আমি 518 বা সামথিং, 5-এর থেকে একটু উপরে পাইছি। ইফতেখারও পাস করলো, 2 দিন পরে তুষার পরে পরীক্ষা দিল, ও পাস করলো, আমরা তিনজনই আসলে এক চান্সে পাস করলাম। সো সিসা হয়ে গেল। সো সিসা হচ্ছে বাংলাদেশের যতগুলো সার্টিফিকেশন আছে তার মধ্যে আমি যদি বলি টপ 5 সার্টিফিকেশন যেগুলো সেলেবল, বাংলাদেশে বেশিরভাগ সার্টিফিকেশন সেলেবল না, কানাডাতে এভরি সার্টিফিকেট ইজ সেলেবল এগুলোর মতো, কিন্তু বাংলাদেশে এখনো আমাদের মার্কেট ওইভাবে রেডি হয়নি। বাট সিসা ইজ ওয়ান অফ দ্য সার্টিফিকেশন যেটা সেলেবল, কারণ অডিটর আপনারা জানেন ব্যাংকের জন্য, ব্যাংক ইন্ডাস্ট্রিতে খুবই বেশি ফেমাস পরিচিত, এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলে দিচ্ছে যে সিসা সার্টিফাইড প্রত্যেকটা ব্যাংকে থাকতে হবে আর কি। সো এই কারণে বাংলাদেশের সিসা সার্টিফিকেটের সংখ্যা 100-র উপরে, যদিও এটা 300-400 হওয়া উচিত, 100-র উপরে সিসা সার্টিফিকেশন আছে। আমি যখন করছিলাম আমি মনে হয় 85-86 এরকম কোথাও ছিলাম, এখন 100 পার হয়েছে। সো সিসা ইজ ভেরি ভেরি লুক্রেটিভ ফর ব্যাংক জব আর। সো সিসা করলাম, এখন আমরা বললাম যে আমরা তো ওই নেশার মধ্যে পড়ে গেছি তিনজন, যে আমাদের থামালায় তো চলবে না, আর কিছু করতে হবে। তখন আমরা বললাম যে তখন আমরা বললাম যে সিজম ধরি আমরা। সিজম সিজম হচ্ছে আমরা এরপরে মার্চে আমরা পরীক্ষা দিলাম 2018। তো এটা হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার। এটা হচ্ছে যারা সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চায়, আগেটা ছিল অডিট ফোকাসড, এটা ফোকাসড হচ্ছে সিকিউরিটি ম্যানেজার, যারা সিকিউরিটি আসতে চায়। তো এখানে ওই সিসো আমাদের সিফ আছে, ও তো সিসো, তো ওর জন্য এটা একটা পারফেক্ট সার্টিফিকেশন, ও সিজন নিয়ে পড়াশোনা করতেছে। সো যারা সিকিউরিটিতে আসলে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য এটা এটা হচ্ছে একদম জুনিয়র মোস্টদের জন্য না, যাদের 3-4 বছর এক্সপিরিয়েন্স আছে এবং যারা এই ম্যানেজারিয়াল ল্যাডার ধরে আরো উপরে উঠতে চায়, অর্থাৎ সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, যারা সিসো হইতে চায়, হ্যাঁ সিকিউরিটি ম্যানেজার হইতে চায়, একটা অর্গানাইজেশনে সে লিড দিবে সিকিউরিটিতে, তো তাদের জন্য এটা। সো আমরা সিজম নিলাম, সিজম পরীক্ষা বইটা খুলে আমি বুঝলাম যে এটা সিসাতে যতগুলো পড়ে আসছে তার অনেক কিছু এখানে ওভারল্যাপিং আছে, ইভেন আমি বলবো 30-40%। সো আমাদের জন্য খুবই সুবিধা হলো, আমরা পড়লাম এবং 2 মাস পরে আমাদের মনে হলো যে উই আর গুড টু গো, যে পরীক্ষা দেওয়া যায়। সো এটাতে আমাদের আগেটাতে দেখেন 200 ঘন্টা খাটতে ছিল, এটাতে মাত্র 120 ঘন্টা পড়াশোনা করছি আমরা। সো পরীক্ষা দেওয়ার পর আমরা তিনজনই পরীক্ষা দিলাম। এবারও আমি আর ইফতাকের একই সাথে রেজিস্ট্রেশন করলাম, এবং আমরা আশা করছিলাম যে একটা অডিটরকে দেখবো আমরা ওখানে, বাট এবার কেউ আসেনি, ওরা বুঝে নিচ্ছে যে এরা জেনুইন হয়তো। সো একটা অডিটর নেই, বাট আমরা পরীক্ষা দিলাম এবং আমরা তিনজনই পাস করে ফেললাম এক চান্সে, আলহামদুলিল্লাহ। সো সিজন চলে গেল। এটা 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 হচ্ছে আমাদের 3 মাস আর 2 মাস, 5 মাস গেল। মে মাসে আমরা জানুয়ারি থেকে শুরু করছি, 2018 জানুয়ারিতে আমাদের 2টা সার্ভিস হয়ে গেল। সো পরে এখন ভাবলাম যে কি করবো, আমাদের আমাদের কিন্তু নেশার মধ্যে আমরা পড়ে গেছি যে এখন পড়ালেখা করতে হবে। সো আর পড়ালেখা কিভাবে করছে এটাও আমি আসতেছি, এটা আমি শেষে এসে বলবো, কারণ আমরা জব ফ্যামিলি এগুলো মেনটেন করে আসলে পড়ালেখা করা ইটস ভেরি ডিফিকাল্ট, আপনারা সবাই এটার সাথে অ্যাগ্রি করবেন। সো এই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করছি সেগুলো আমি বলবো। সো আমরা যেটা ফ্লোরের মধ্যে চলে আসি তখন আমার মনে হলো যে আমরা উই শুড কন্টিনিউ দিস। সো এরপরে আমরা একটা সার্টিফিকেশন, আমি নাম শুনতেছিলাম যে সিআইএসএসপি, এটা হচ্ছে যারা সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি ম্যানেজমেন্ট আসতে চায় তাদের জন্য নাম্বার 1 সার্টিফিকেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা মাদার অফ সিকিউরিটি সার্টিফিকেশন। এটা মোস্ট ডিফিকাল্ট এক্সাম ইন সিকিউরিটি, মোস্ট ডিফিকাল্ট। এটা বাংলাদেশে গত 20 বছরে 8 জন পাস করছিল, তখন পর্যন্ত 8 জন, মানে এত কঠিন। এটা খালি সবাই দেয় আর ফেল করে, দেয় আর ফেল করে। এবং এইটা আমেরিকাতে যতগুলো সিআইএসএসপি দরকার তত, আমি দেখবেন যে জায়গায় আমি ইয়েলো করে দিচ্ছি বুঝবেন ওই জায়গাটা একটু আলাদা, একটু অন্যরকম। সো এটা সিআইএসএসপি একটা আলাদা টাইপ সার্টিফিকেট, অনেক কঠিন। আমেরিকাতে যতগুলো সিআইএসএসপি দরকার আছে তার 1/3ও নাই আর কি, কারণ পাস করতেছে না। কাজে এই সিএসএসপি যারা করবে ওদের জন্য আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব জায়গায় জব ওদের জন্য ওয়েট করবে আর কি। সো আমি বলবো আপনারা যারা সিকিউরিটিতে আসতে চান এই সার্টিফিকেটটা আপনার লাইফ অবজেক্টিভ হিসেবে রাখতে চান। দিস ইজ ভেরি ভেরি কত 20 বছর আগে চালু হয়েছে, এটার ভ্যালু এক সেকেন্ডের জন্য ডাউন হয় না, দিনে দিনে এটা ভ্যালুটা আরো বাড়তেছে আর কি। সো খুবই কঠিন সার্টিফিকেশন। আমি যদি বলি আমি বুয়েটের আমার 2-3টা সেমিস্টারের সমান এটার সিলেবাসটা, আমি যদি এক করি সো 2-3টা সেমিস্টারের সমান, খুব কঠিন। মানে আগে আমরা বইটা পড়ার সময় কি করতাম, একটা বইয়ের চ্যাপ্টার পড়তাম, একটা পড়তাম পুরো এইটা 1200 পেজের 2টা বই, 1200 আর 1300 2500 পেজের 2টা বই, লাইন বাই লাইন আপনাকে পড়তে হবে, লাইন বাই লাইন, একটা ফার্স্ট টু লাস্ট, কভার টু কভার। আমি আগে ভাবতাম কভার টু কভার এটা হয়তো মুখে বলতেছি, কিন্তু এইগুলো পড়তে গিয়ে আমি দেখলাম যে কভার টু কভার আসলে মানে বলতে গেছে লিটারেলি টাইম ইন করে, একটা লাইন আসলে বাদ দেওয়া যাবে না আপনাকে। সো যে কারণ যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে আর কি, এবং খুবই ট্রিকি ওয়েতে কোশ্চেনগুলো আপনাকে দিবে আর কি। সো এটা আমরা শুরু করলাম, আমি সিকিউরিটি ডিপার্টমেন্টের ইফতেখার আর অডিট ডিপার্টমেন্টের তুষার। সো 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর তুষার বললো যে ভাই আমি জানি না, স্যারেন্ডার, আমি পারতেছি না, দিস ইজ ভেরি ডিফিকাল্ট,
এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা টু মাচ টেকনিক্যাল, পারবো না। তো তুষার বিদায় নিল। সো পরে আমি আর ইফতেখার শুরু করলাম। ইফতেখার তো সিকিউরিটি ডিপার্টমেন্টে, সো আমি ভাবলাম যে ও থাকলে আমি কিছুটা হয়তো পারবো, আমারও খুব করেই লাগতেছিল ডেফিনেটলি। সো 1 মাস পরে ইফতেখার বললো যে সে আর পারবে না, তার অফিসে অনেক ব্যস্ততা বেড়ে গেছে এবং এটা যে পরিমাণ পড়ার লোড সে। সো আমি হয়ে গেলাম একা। সো ওই সময় আমার ডেফিনেটলি একটা ফার্স্ট্রেটিং পিরিয়ড যাচ্ছিল যে আমি কি করব, আমি কতদূর আগাইছি, আগাবো পিছাবো আমি ঠিক বুঝতেছিলাম না, কারণ আমার আশেপাশে কেউ নেই। এটা এমন একটা সার্টিফিকেশন, আপনি আপনার সাথে কেউ না থাকলে আপনি আগাইতে পারবেন না। সো তখন কি করবো, তখন যেটা হলো আমার ওয়াইফের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হলো আর কি। ওই সময় আমার ওয়াইফ বাংলাদেশ আর্মিতে আছে, তো ডক্টর অনকোলজিস্ট, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে আছে, সিএমএইচ এখন পোস্টিং। সো আমরা ইনফ্যাক্ট আর্মি কোয়ার্টারে থাকি আর কি। সো তো তখন মুম্বাইতে টাটা মেমোরিয়াল একটা 6 মাসের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হলো। সো তখন আমি ভাবলাম যে আগামী 6 মাস হয়তো কিছু সময় পাওয়া যাবে হাতে, সো আমি এটাকে ইউটিলাইজ করি। সো এটা আমার লাইফের সাথে আসলে ওটা ম্যাচ হয়ে গিয়েছিল। সো এরপরে আমি আবার সিএসবি আমার 1 সপ্তাহ বন্ধ করে রেখেছিলাম, আবার শুরু করলাম আমার ওয়াইফ যাওয়ার পরে। সো আমি তখন যেটা করতাম যে ডেইলি আপনার অ্যাভারেজে 3-4 ঘন্টা সময় বের করতাম, ফজরের নামাজের পরে উঠতে বসতাম, দুপুরে অফিসে কোয়েশ্চেন আনসার সলভ করতাম, তারপর অফিস আওয়ারের পরে সলভ করতাম। সো আমি আসলে আমার পড়াকে 3টা চ্যানেল বের করে ফেলছিলাম। একটা হচ্ছে বই পড়া, যেটা সব থেকে বোরিং কাজ। 2 নম্বর হচ্ছে কোয়েশ্চেন আনসার সলভ করা, যেটা আমি আমার মোবাইলে নিয়ে আসছিলাম বা ল্যাপটপে নিয়ে আসছিলাম। সো যখনই আমি গাড়িতে থাকতাম, জ্যামে থাকতাম, আমি মোবাইলে বসে বসে কোয়েশ্চেন সলভ করতাম। বিভিন্ন অ্যাপ ছিল, অ্যাপগুলোতে কোয়েশ্চেন সলভ করতাম। আর অফিসে মাঝে মাঝে আমি অফিস 7টায় শেষ হতো, আমি 8টা-9টা পর্যন্ত পড়তাম। আর উইকেন্ড শুক্র শনিবারে আমি খুব ভালো, মানে 6-7 ঘন্টা। এমনও গেছে যে সকাল 8টায় বসছি, রাত 10টায় উঠছি আর কি, মানে 10-12 ঘন্টা পর্যন্ত চলে গেছে। ওই সময় আমার একটা ঘোরের মধ্যে চলে আসছিলাম আসলে, যেটা যেই মেজাজে আমি এখন নাই আর কি। সো এটা কোনো এক সময় হয়ে গেছিল কীভাবে জানি। সো অনেক দিন পড়ালেখা করার পর আমার মনে হচ্ছিল যে বইটা যখন একবার পড়ছি আমি কিছুই বুঝি না, বইটা যখন আরেকবার পড়লে আমার মনে হয় যে আস্তে আস্তে এটা আমার ক্লিয়ার হয়ে আসতেছিল। সো পরে আমার ফেসবুকে কিছু গ্রুপ আছে, এগুলোতে আমি জয়েন করলাম। আমি দেখলাম যে ওরা রেগুলার কোয়েশ্চেন আনসার সলভ করে। এগুলো করতে করতে আমার আস্তে আস্তে এক সময় কনফিডেন্স আসলো। বাট এই পরীক্ষাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং এটা আমি এখানে লিখি না। এটা হচ্ছে ক্যাট বেস এক্সাম। ক্যাট বেস এক্সাম হচ্ছে, আগেরগুলো সব ফিক্সড কোয়েশ্চেন ছিল, এটার কোয়েশ্চেনগুলো হচ্ছে একটা কোয়েশ্চেন আপনি পারবেন, পরেরটা আরেকটু কঠিন আসবে, একটা পারবেন আরেকটু কঠিন আসবে, একটা পারবেন আরেকটু কঠিন, একটা ভুল করলেন পরেরটা আরেকটু সহজ আসবে। এভাবে করে এটা চলতে থাকবে। প্রথম 100টার মধ্যে যদি আপনি 70টার উপরে কারেক্ট করেন, দেন ইউ আর পাস। যদি প্রথম 100টার মধ্যে আপনি 70টা না করে 65তে, 70% হচ্ছে পাস মার্ক, 65তে চলে যান, এরপরে ও আবার আরো 50টা আপনাকে সুযোগ দিবে, ওই 50টাতে আপনাকে আরো বেশি ভালো করতে হবে। সো এটা খুবই ট্রিকি কোশ্চেনের প্যাটার্নটা আর কি। সো আমার 5 মাস চলে যাওয়ার পর 4-4.5 মাস মতো টাইম হয়েছে, আমি প্রায় 450 ঘন্টা থেকে এটা হিউজ পরিমাণ পড়তে হয়েছে আমাকে। সো আমার মনে হলো যে একটা রিস্ক নিয়ে, আমার কোনো কনফিডেন্স ছিল না। আমার মনে হচ্ছে যে হয়তো বা লাগতেও পারে, নাও লাগতে পারে, 50-50 চান্স। তো আমি একবার ট্রাই করে দেখি আর কি। সো আমি সেপ্টেম্বরে এটার এক্সামের জন্য রেজিস্ট্রেশন করলাম, করে পরীক্ষা দিলাম। সো আমার আসলে ওই 100টার মধ্যেই হয়ে গেছে। 100টা যখন পরীক্ষা দিলাম, আমি জানি না, হয়তো আমার কাছে আরও 50টা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। সো আমার পরীক্ষাটা বন্ধ হয়ে গেল ওই সময়। বললো যে তুমি রেজাল্ট শিট আনতে যাও। পরে আমি রেজাল্ট শিট আনতে গেলে ওরা প্রিন্ট করে একটা কাগজ বের করে দেয়, ওটাতে লেখা থাকে সরি অথবা কংগ্রাচুলেশন। সো বুক তখন দুরু দুরু করতেছিল যে আমার লাইফের ওয়ান অফ দ্য, মানে কি বলবো, অ্যাড্রিনালিন রাশ মোমেন্ট, যে এত কষ্ট করছি এতদিন এটার। এবং আমি জানি যে একবার যদি এটা ফেল করতাম, মানে ভেঙে পড়ার মতো অবস্থা হইতো। এত ইয়ার পরে আরেকবার দিতে পারতাম, এনার্জি ইয়া করা আসলে অনেক ডিফিকাল্ট। সো পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা আমার 100টার মধ্যে হয়ে গেছিল, 70%। সো মানে পাস হয়ে গেছে। সো আমি বলবো ওই মোমেন্টে আমার লাইফের টার্নিং পয়েন্ট। ওই সময় আমি আসলে বুঝতে পারছি যে মানে কনফিডেন্স গ্রো করে গেছে। এই যে লাস্টের যে 7-8 মাসের জার্নি, কিছুটা গ্রুপ স্টাডি, কিছুটা সেলফ স্টাডি, তখন আমি বুঝে গেলাম যে মনে হয় আমি পারবো। সো একই সাথে আমি কিন্তু ভাবতেছিলাম যে আমি তো করতেছি, কিন্তু আমার জব কীভাবে শিফট হবে। পরে আমি একসময় আমার ব্রেন নিয়ে এই জিনিসটা সেট করলাম যে আমি যতই পড়ালেখা করি, এমন হতে পারে যে আমার কোনো রিটার্ন আসবে না, আমি হয়তো কোনো জব পাবো না, হয়তো বা কোনো প্রমোশন হবে, কিছুই হবে না, কারণ আমি বাংলাদেশে বসে আছি আর কি। সো আমি মাথায় সেট করে নিলাম যে আই উইল নট এক্সপেক্ট এনিথিং ফ্রম সার্টিফিকেশন। যাই হোক, এটা আমি ইনভেস্টমেন্ট করতেছি, এমনি করতেছি, এইটা থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করবো না। পাইলে ভালো, না পাইলেও কোনো সমস্যা নেই। এইটা আমি আগে আমার ব্রেনকে সেট করে দিচ্ছি। এই যে আমি যে নলেজ গেইন করতেছি, আমার মধ্যে যে একটা চেঞ্জ আসতেছে, এটাও তো একটা সামথিং গেইন। এটা তো আর কেউ নিতে পারবে না, কোথাও যাবে না। সো কিছু গেইন আমার মধ্যে আসতেছে, বাট আমি কোনো ট্যাঞ্জিবল কোনো কিছু এক্সপেক্ট করবো না। এটা আমার ব্রেনকে আমি আগে থেকে সেট করে রেখেছি যে আমি পড়তে থাকি, জানতে থাকি, আশা হলে আসবে, না হলে দরকার নেই, আমি 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 আগাই। সো পরে আমাদের এটা হওয়ার পর তখন আবার ইফতেখার আর তুষার এসে জুটলো, আপনি কি করলেন, আমাদেরকে ফেলে এটা করে ফেললেন, এখন তো মিস হয়ে গেল, এটা বিশাল ইয়ে, আমরা আপনার সাথে করতে চাই, চলেন আরেকটা শুরু করি। সো পরে আমরা দেখলাম যে আইসাকার পরের সার্টিফিকেশন, এটা বলে সিরিস্ক, আমি এখানে সিজম লিখেছি, এটা হবে সিরিস্ক, নামটা চেঞ্জ করা হয়নি। এটা হচ্ছে রিস্কের উপর। এখন আপনারা জানেন সবগুলো অর্গানাইজেশন
রিস্ক নিয়ে অনেক বেশি ওয়ারি। প্রত্যেকটা অর্গানাইজেশন আপনি যে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের ডিপার্টমেন্ট আছে, বাংলালিংকও আছে, জিপিতে আছে। আমি শিওর যে আপনারা কানাডা যেখানে জব করতেছেন ওদের রিস্ক ম্যানেজমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, কারণ অনেক অনেক উন্নত, অনেক অর্গানাইজ হতে চলে। সো এই যে রিস্ক খুবই ভালো সার্টিফিকেশন। 2018-র একটা র্যাঙ্কিং, এটা নাম্বার 1 সার্টিফিকেশন, সিকিউরিটি সার্টিফিকেশন ইন দ্য ওয়ার্ল্ড হয়েছিল র্যাঙ্কে। সো পরে আমি সিরিজটা নিলাম। 6 নেওয়ার পর আমার মনে হলো যে এটা তো ভেরি ইজি, এটা তো আমি সিআইএসএসপি করে ফেলছি, এখন তো আরগুলো আমার জন্য কোনো, মানে তখন আমি মনে করেন আকাশে উঠতেছি যে সব কিছুই আমার জন্য, মানে যে কোনো কিছুই আমার জন্য মানে পাস করা সহজ। সো আমরা 1 মাস পড়লাম, মাত্র 75 ঘন্টা পরে আমার মনে হলো যে বইটা খুব ইজি, মাত্র 100 পেজের একটা বই। সো পরীক্ষাটা দেওয়াই যায়। পরে আমি 1 মাস পরে রেজিস্ট্রেশন করে ফেললাম অক্টোবর মাসে। ওই একইভাবে আমরা পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিয়ে এইবার আমি দেখেন মানে এইটাও আমার একটা লাইফের লেসন লার্ন। আমি তো খুব সহজভাবে এটাকে হালকাভাবে নিয়ে গেছিলাম। আমি দেখলাম যে এই পরীক্ষার এক্সামের কোয়েশ্চেনটা এত কঠিন, মানে বিশ্বাস করবেন আমার মনে হচ্ছিল যে আমি মানে ফেল করেই বসছি আর কি। এবং এখনো পর্যন্ত যত এক্সাম দিচ্ছি আমি এটা সব থেকে কম মার্ক পাইছি, কোনোভাবে পাস করে গেছি আর কি। এরা সিলেবাসটা খুব সহজ, কিন্তু কোয়েশ্চেনগুলো এত ট্রিকি, মানে আনসার থেকে আমার। সো এইটাও আমার একটা লার্নিং আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এই যে এই প্রফেশনাল সার্টিফিকেশন এগুলো কোনোগুলোকে আসলে ছোটোভাবে দেখা যাবে না। এগুলোর একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, এগুলো অনেক বেশি আপনাকে চ্যালেঞ্জ করবে। সো কোনোটাকে আপনাকে একদম লেস কনফিডেন্স নিয়ে আপনাকে যাওয়ার দরকার নেই। আপনি দরকার হলে বারবার পড়েন বা কোশ্চেনগুলো বারবার রিভিউ করেন, টিম ওয়ার্ক করেন, বাট কম প্রিপারেশন দিয়ে আপনি চলে যাবেন না, কারণ এত ইনভেস্টমেন্ট করে আপনি যাচ্ছেন। একটা যদি আপনি একবার ফেল করেন, আপনার উপর একটা মেন্টাল প্রেশার আসবে, আপনার ইনভেস্টমেন্ট সেটা নষ্ট হয়ে গেল। সো আবার যে দিবেন সে এনার্জি আপনার নাও থাকতে পারে। সো আমি বলবো আপনাকে লেসন লার্ন, যে আপনি যেটাই পড়েন একটু ভালো মতো পড়ে যান। সো যাই হোক, এটা আমার লেসন লার্ন আসলে আরেকটু হলে আমি ফেল করে বসতাম, বাট আল্লাহর মতো এটাও আবার পাস করে ফেললো। পরে আইসাক আসলে 4টা সার্টিফিকেশন দেয়, সিসা, সিজন আর সিরিজ। ওদের আরও একটা সার্টিফিকেশন বাকি আছে, সিজিইআইটি। সো সিজিআইটি এটা হচ্ছে গভর্নেন্স অফ এন্টারপ্রাইজ আইটি, আইটির গভর্নেন্স উপর। সো এইটা আমি শুরু করি, এটা বাংলাদেশে মাত্র 2 কি 3 জন ছিল আর কি। সো এই যে সিজিআইটি আমি শুরু করার পরে চ্যালেঞ্জ ফেস করলাম যে এক নম্বর হচ্ছে এটা আমার সাথে কেউ করবে না, কারণ এটা অত বেশি ফেমাস না। আর সো এটা হচ্ছে আইটির গভর্নেন্সের উপর। আপনারা এটাও জানেন যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলে একটা কনসেপ্ট আছে, এগুলো সবগুলো অর্গানাইজেশন ম্যানেজ করে আর কি। তো আপনার অর্গানাইজেশন আগামী 5 বছরে কোথায় যাবে সেটা এখান থেকে ডিল করে। তো ওই 5 বছরে ফর এক্সাম্পল আপনার অর্গানাইজেশন এখন অ্যানালগ আছে, আপনি আগামী 5 বছর এটাকে ডিজিটাল করবেন। এই ডিজিটাল করার জন্য আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু কিছু চেঞ্জ আনতে হবে, হ্যাঁ, কার জন্য কি চেঞ্জ আসবে এইটা ম্যাপিং করা থাকে এই এই এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মধ্যে। এবং কোনো একটা ডিপার্টমেন্ট যদি মার্কেটিংয়ের কোনো একটা, ফর এক্সাম্পল তারা পারছে না 2021-এ গিয়ে তারা পারছে, ওই ওই একটা ইম্প্যাক্ট যে নেগেটিভ, এটা কোথায় কোথায় গিয়ে ইম্প্যাক্ট করবে এবং কিভাবে এটা আপনি সলভ করবেন, ওই একটা স্ট্রাকচার থেকে দেখা যায়। এটাকে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলে। এটা অনেকটা আমি যদি বলি পিরামিডের উপরের দিকের কোর্স, অর্থাৎ সি লেভেল লোকদের জন্য এটা কোর্সটা। সো আমি যখন এটা শুরু করলাম, আমি এটা কোনো রিসোর্স পাচ্ছিলাম না। আসিফ এখানে আছে, ও জানে যে আমরা এটা রিসোর্স খালি খুঁজতে, আমি আসিফকে খালি ডিস্টার্ব করতাম, এই আমাকে ইয়া দাও, বই দাও, আমাকে কোশ্চেন ব্যাংক দাও। ও খুব পাগলের মতো খুঁজতেছিল। আসিফ আমাকে অনেক হেল্প করছে এই সার্টিফিকেশনগুলো করার সময় আর কি। সো বই না পেয়ে পরে আমি কি করবো, একটা ওয়ে আছে আইসাকে থেকে কিনে ফেলা। সো আমি পরে একদিন ওদেরকে $100 বইয়ের দাম পে করলাম। ওরা আমাকে পিডিএফ দিল না, ওরা বললো যে আপনার ডিভাইসে এটা ইয়ে করতে হবে, ডিভাইস এটা কোনো প্রিন্ট বের করা যাবে না, আপনাকে ডিভাইসে করতে হবে। সো এটা তো আরেক সমস্যা, হার্ড কপি ছাড়াও। পরে আমি যেটা করলাম, বই মোবাইলে বসে বসে পড়তাম আর কি। আমার ওয়াইফ খালি জিজ্ঞেস করতে, এই সারাদিন মোবাইলে কী করো, এটা মোবাইলে দিয়ে তাকিয়ে থাকো। তো আমি আসলে রাতে সকালে সারাদিন যখন অফিসে যাচ্ছিলাম মোবাইলে পড়তাম, অফিসে বসে বসে মোবাইলে বই পড়তাম। ভেরি ডিফিকাল্ট, এটা আমাকে খুব চ্যালেঞ্জ দিচ্ছে, কারণ এভাবে মোবাইলে বই পড়বার একটা সার্টিফিকেশন পাস করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং আর কোনো রিসোর্স নাই এটা। সো পরে আমেরিকা থেকে আমার একটা রিলেটিভ আসতেছিল, ওকে দিয়ে আমি একটা কোয়েশ্চেন আনসারের বই আনাইছিলাম। একটা রিসোর্স একদম জিরো ছিল, আমি ছাড়া আমার মনে হয় না এটা বাংলা সরকার কাছে এই রিসোর্সগুলো ছিল। সো যাই হোক, এটা আমি 2 মাস পড়লাম, 2 মাস পড়ে আল্লাহর মধ্যে দিলাম, এই সিজিআইটি হয়ে গেল। সো আইসাকার যে 4টা সার্টিফিকেশন, সিসা, সিজম, সিরিজ কার সিজিআইটি, এই 4টাই আমার হয়ে গেলে। বাংলাদেশে এটা আমি একমাত্রই ছিলাম, এখন একমাত্র। 4টা কোর্সে এখন কেউ নাই। আর তার সাথে যদি সিএসএসপি যোগ হয়, ওইটার ধারে কাছে কেউ নাই আলহামদুলিল্লাহ। 5টা সার্টিফিকেশন একজনে করছে এখন। সো সিজিটি হয়ে যাওয়ার পর এখন নাও হোয়াট, আমার মনে হলো যে আমি কি যেহেতু একটা ফ্লো আসছে দেখি আর কোনো কিছু করে ফেলা যায় কিনা। তখন আমাদের অফিস থেকে এই এতক্ষণ পর্যন্ত আমি যে কোর্সগুলো বলে আসছি এগুলো সব আমি সেলফ ইনভেস্টমেন্ট করেছি। সময় আমার, টাইমও আমার, টাকাটাও আমার। আমি যতগুলো এক্সামগুলো সব আমার নিজের খরচে করছি, এত ডলার। সো এটা একটা বিশাল ইনভেস্টমেন্ট ডেফিনেটলি। এত একটা পরীক্ষা 60-70 হাজার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করা, এটাও প্লাস হচ্ছে এত সময় দেওয়া, এত এনার্জি, এটা আসলে একটা কঠিন কাজ ডেফিনেটলি। তো তারপরেও আমি আগাইছি। আমি ওইটাই বলেছিলাম যে আমি ইনভেস্ট করতেছি কিন্তু রিটার্ন আসবে না, এটাই আমাকে ধরে নিতে হবে। ধরে নিলাম যে এটা আমার লস প্রজেক্ট।
বাট আমি ওটাই মাথায় রাখতাম যে নলেজ যেটা আসছে সেটা তো আর কেউ নিতে পারতেছে না, এটা তো আমার কাছেই থেকে যাচ্ছে। সো ওইভাবে আমি মোটিভেশন নেওয়ার চেষ্টা করতাম। সো পরে আমাদের অফিস থেকে একটা ইয়ে হলো যে পিএমপি কোর্স করাবে, যারা পিএমপি পাস করবে প্রথম 3 জন তাদেরকে অফিস থেকে পেমেন্ট করবে। এই যে আমি একটা সুযোগ পেয়ে গেলাম, সো আমি ভাবলাম যে পিএমপিটা করি। সো আমি এটাকে একটু ইয়েলো মার্ক দিছি, কারণ ইয়েলো মার্ক দিয়েছি এই কারণেই যে এটা একটু উন্নত ধাঁচের। আমি পিএমপির বই খুলে আমি দেখলাম যে এটা আসলে আর কোনো কিছুর সাথে যায় না, কারণ এর আগে যেগুলো করছে সিকিউরিটি একটা আছে, এটা আরেকটা আছে। সো এই পিএমপি প্রজেক্টের সাথে আপনারা যারা এখানে রিলেটেড আছেন, আমি তাদেরকে বলবো এই কোর্সটা আপনার ইয়েতে রাখেন। দুইটা সার্টিফিকেশন আমি আপনাকে বলতেছি, একটা সিএসএস বা একটা পিএমপি। এটা এমন একটা সার্টিফিকেশন যেটা যে সিকিউরিটির লোকের সাথে যায় তা না, এটা যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে যায়, এটা যে কোনো সেলসের লোকের সাথে যায়, এটা যে কোনো কমার্শিয়াল লোকের সাথে যায়। সো দিস ইজ এ ভেরি গুড সার্টিফিকেশন, এবং এটা সার্টিফিকেশন কন্টেন্টটা এত ভালো, আপনি যদি এটা করেন, পাস করতে পারেন, আপনার লাইফে এটা ডেফিনেটলি চেঞ্জ হবে, আপনার পার্সোনাল লাইফটা অনেক গুছানো হয়ে যাবে। সো এটার খুবই ভালো সার্টিফিকেশন। তো এটা পড়তে গিয়ে আমাকে খুব চ্যালেঞ্জ ফেস হচ্ছিল, যে আমি কারণ আগের কোনো কিছুর সাথে এটা যায় না, একটু কেমন কেমন জানি, একটু অন্য টাইপের সব। আর হচ্ছে আর আগেরগুলোতে দেখেন প্রত্যেকটাতে 150 করে কোয়েশ্চেন ছিল, 4 ঘন্টা এক্সাম, এটাতে 200 কোয়েশ্চেন। দিস ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। এটার জন্য কোয়েশ্চেন আনসার খুব ফাস্ট রিড করতে হয় আর কি। সো আমার পরীক্ষার টাইম ম্যানেজমেন্টে খুব সমস্যা হয়ে গেছে। আমি 150 কোয়েশ্চেনের এক্সামে যেটা করতাম, আমি প্রথম 2.5 ঘন্টায় পরীক্ষা সব শেষ করে ফেলতাম। বাকি আধা ঘন্টায় আমি ফ্ল্যাগ, যেগুলো যেগুলো ফ্ল্যাগ দিছি, যেগুলো যেগুলো আমার সন্দেহ ছিল, ওগুলো সলভ করতাম। লাস্টে 1 ঘন্টা আমি রিভিশন করতাম। আমি রিভিশন করতে গিয়ে আমার অনেকগুলো কোয়েশনে ভুল ধরা পড়ছে। এই 200 কোয়েশনের যেটা, এটাতে আমি আর রিভিশন করতে পারিনি। আমি 100টার মতো মনে রিভাইজ দিতে পারছি, বাকি 100 আমি যেতে পারিনি। এটা টাইম এত ফাস্ট চলে যায়। সো এটা একটা খুব ট্রিকি। আপনি যখন পিএমপি করবেন, আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যেন টাইমের দিকে একটু খেয়াল রাখেন। এবং এই সার্টিফিকেশনটা আমি সবাইকে বলবো, যারা সিকিউরিটিতে ইন্টারেস্টেড না অ্যাটলিস্ট, বাট এইটাতে আপনারা পিএমপি অন্য লাইনে আছেন, বাট পিএমপি উইল বি এ ভেরি গুড সার্টিফিকেশন ফর ইউ। এটা আপনারা কানাডার মতো দেশে যদি থাকেন, আপনি পিএমপি করেন, প্রজেক্টের সাথে সামহোয়াট ইউ আর রিলেটেড, দেন প্রজেক্টের সাথে আমরা কম বেশি সবাই রিলেটেড, আমরা যারা জব করি ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি। সো এটা খুবই ভালো সার্টিফিকেশন। সো এটা আপনারা মাথায় রাখতে পারেন। সো পিএমপি হয়ে গেল। পরে আমি ভাবলাম যে এখন আর কি করা যায়। আর তখন আমার মধ্যে একটা পড়াশোনার মেজাজ ছিল। সো পরে আমি ওই ISC2 এর যে CISSP দিছে, ওদের আরেকটা সার্টিফিকেশন আছে CCSP, যেটা ক্লাউডের উপর। আমার মনে হচ্ছিল ক্লাউড সম্পর্কে আমি কম জানি, ক্লাউড আমার খুব দুর্বলতা ছিল। সো আমি ক্লাউডের সিকিউরিটি দেখা শুরু করলাম। ক্লাউডের সিকিউরিটি এই বইটা মাত্র 300 পেজের একটা দুইটা বই। সো যেহেতু আমি CISSP পড়ে ফেলছি, আমি CCSP বই উঠে দেখলাম যেটা একই টাইপের, অনেকগুলো মানে 50-60% ওভারল্যাপিং, বাকি 40% ক্লাউডের জিনিসপত্রগুলো একটু নতুন। সো এগুলো আমি দেখে দেখে ক্লাউডের কনসেপ্ট আল্লাহর মতে আমার ক্লিয়ার হয়ে গেল। সো 3 মাস পরে এটা আমি পরীক্ষা দিয়ে দিলাম, এটাও আমার এক চান্সে পাস হয়ে গেল। সো CCSP পড়ে আমার মনে হলো যে আমি ক্লাউডের সিকিউরিটি পার্সপেক্টিভে আমি জানি, কিন্তু ক্লাউডের অপারেশন বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডিল করে, ক্লাউড কীভাবে অপারেশন চালায় আমি জানি না। তো তখন আমার মনে হলো যে একটা ক্লাউডের অপারেশন টাইপের সার্টিফিকেশন করা উচিত, এরপরে আমি শেষ, আর করবো না। সো পরে আমার যেটা AWS, আপনার নাম শুনছেন, ক্লাউডের যে কোম্পানিগুলো আছে, ক্লাউড সার্ভিস প্রোভাইডার CSP বলি, বিভিন্ন কোম্পানি আছে, AWS, তারপরে অ্যামাজন ওয়েব সার্ভিস AWS, এছাড়া মাইক্রোসফট অ্যাজুর আছে, তারপরে গুগল আছে। আসলে কোনটা আমি সার্টিফিকেশন করবো, পরে আমি ভাবলাম যে অ্যামাজন 33% মার্কেট শেয়ার দখল করে রাখছে, সো এদেরটা করা সব থেকে ভালো। মোরলস এগুলো একই কনসেপ্ট, ওদের নামগুলা ডিফারেন্স। অ্যামাজন যেটাকে আপনাকে হয়তো স্নোবল বলতেছে, অথবা ওরা EC2 বলে, অথবা ওরা এটাকে EBS বলে, এটাকে হয়তো একই জিনিস মাইক্রোসফট অন্য নামে বলতেছে। সো কনসেপ্ট তো একই। সো আমি বললাম অ্যামাজন যেহেতু সব থেকে বেশি মার্কেট শেয়ার, এটাই আমার করা হচ্ছে। সো আমি পরে AWS নিলাম। সো AWS নিয়ে আসলে আমি কিন্তু দেখেন, আমি কোর ব্যাকগ্রাউন্ড থেকে আসলে উঠে আসছি, আমার আইটি সম্পর্কে কনসেপ্ট কম ছিল। এইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে এখানে পুরো আইটি সম্পর্কে এখানে আসলে টেকনিক্যাল কনসেপ্ট দেওয়া আছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আইটি নেটওয়ার্কিং, যেগুলো CCNA রিলেটেড, এখানে বেসিক আছে। আইটি ডেটাবেস সম্পর্কে এখানে আছে, আইটি ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে এখানে আছে, আইটি সিকিউরিটি সম্পর্কে এখানে আছে। এইটা এমন একটা কোর্স যেটা আপনাকে একদম বেসিক একটা ওভারঅল আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিবে, এবং টু মাচ টেকনিক্যাল। এইটা পড়তে গিয়ে আমার মনে হলো যে আমার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, কারণ আমি আসলে এতদিন যেগুলো করছি সব প্রজেক্ট রিলেটেড, সব ম্যানেজারিয়াল রিলেটেড। এখানে এসে আমি বুঝলাম যে দিস ইজ ভেরি মাচ টেকনিক্যাল, এবং এটা আসলে আসলে খুব ডিফিকাল্ট। কারণ আমি আইটি ব্যাকগ্রাউন্ড, আইটি থেকে যারা আসছে তাদের জন্য এটা ডেফিনেটলি অনেক সহজ। আমার মনে হচ্ছিল এটা খুব কঠিন, এবং এটা মাত্র একটা 2 ঘন্টার পরীক্ষা। এবং এটা পরীক্ষা দিতে গিয়ে আমি বুঝলাম যে এত যে কঠিন, আমার মনে হচ্ছিল যে আমি ডেফিনেটলি আমি মানে ফেল করতেছি। 65টা কোয়েশ্চেন থাকে, 48টা রাইট কারেক্ট করতে হয়, আমি 51টা রাইট করছি, 3টা। হ্যাঁ, আমারও সেম এক্সপেরিয়েন্স। সো এটা খুবই কঠিন পরীক্ষা। হ্যাঁ, খুবই কঠিন পরীক্ষা। এবং আপনি যতক্ষণ না পর্যন্ত ওই লাস্ট পর্যন্ত কোশ্চেনটা মানে অ্যান্সার করার পরে মনে হবে যে 65টা দিছি সব ভুল হয়েছে, কিচ্ছু রাইট হয় নাই। রাইট।
এবং এখানে তুমি জানো অন্যগুলোতে সব একটা করে আনসার, এখানে দুইটা আনসার, তিনটা আনসার, চারটা আনসার থাকে, রাইট। যেটা আরো বেশি হ্যাঁ, হ্যাঁ। আরো বেশি চ্যালেঞ্জিং। ক্রিটিক্যাল এবং দুইটাই সো রাইট। কোশ্চেনের প্যাটার্ন গুলো আসলে এখানে তো ওই যে আবার সিসার মতো মোস্ট টোস্ট লিখে না, ওরা তো স্ট্রেট ওয়ে লিখে দেয়। এইটা আরো চ্যালেঞ্জিং যে আমি মনে হচ্ছে দুইটাই রাইট, কিন্তু কোনটা দিব আমি, ওইটা পুরোটাই হচ্ছে ইনার গার্ডস এবং নলেজের উপর। রাইট রাইট। আর তো তুমি তো তারপর আইটি থেকে আসছো, ব্যাকগ্রাউন্ড কিছুটা হয়তো টার্মগুলোর সাথে পরিচিত। সো হ্যাঁ, আমি এইটা সুবিধা আইটি হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আমার জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমার এই পরীক্ষা যখন আমি দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই যে অপরাজিত থাকার রেকর্ডটা মনে হয় ভেঙে যাচ্ছে। আমি পরীক্ষার লাস্ট আধা ঘন্টা আমার মন খারাপ করে ভাবতেছি যে কি হবে, সবাইকে তো বলে আসছে পরীক্ষা দিতে আসছি, এখন তো গিয়ে বলবো যে ফেল করছি, কি Right. কি যাবে, মান সম্মান তো গেল আর কি। আমার মানে খুব মনটা একটু খারাপ করে পরীক্ষা দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, কোনোভাবে বললাম 48টা পাস করতে, আমি 51টা রাইট করছি, একটু এদিক সেদিক হলে তো ফেল করে বসতাম আর কি। সো যারা ক্লাউডে কাজ করছে, যেমন সফি সরোয়ার অলরেডি মনে হয় পরীক্ষাটা দিয়ে দিচ্ছে এখানে, বাট এখানে অনেক হয়তো দেওয়া থাকতে পারে, বাট ওরা ডেফিনেটলি স্বীকার করবে এই এক্সামটা খুব কঠিন। সো এটা দিয়ে ফেললাম। সো তখন এদিকে এটা আমি পাস করছি এই বছরের শুরুতে। আমাদের এখান থেকে ইফতেখার, যার কথা আমি বলেছি, ও আমাদের এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টে ছিল। সাইবার সিকিউরিটির কথা একটু আপনাদেরকে বলি যে সাইবার সিকিউরিটি আপনারা সবাই জানেন যে এটা এই মুহূর্তে ওয়ান অফ দ্য বুমিং ফিল্ড, যেটাতে আগামী 2021-22 সরি ট্র্যাক নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা আসবে, আমরা মনে কোশ্চেন আনসার, আমার বেশিও লাগবে না, 5 মিনিট রেখে আমরা কোশ্চেন আনসার চলে যাই আর কি। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, সর্বত শোনা যাচ্ছে। কেউ কি হ্যাঁ, আমরা 5 মিনিট আমি পরে শেষ দিকে চলে আসছি, কিউএনএ তে চলে যাচ্ছে। সো ইফতেখার তখন আমি বলবো সাইবার সিকিউরিটি যারা আসতে যাচ্ছেন আগামী 2021-22-23-এর মধ্যে মিলিয়নস এন্ড মিলিয়নস জব ভ্যাকেন্ট, লোক নাই কিন্তু খালি থাকবে। কারণ যেভাবে আপনার টেকনোলজি ইয়ে করছে, ফর এক্সাম্পল আমি যদি ব্লকচেইন, সামনে ব্লকচেইন আসতেছে, ব্লকচেইন রিলেটেড অনেকগুলা হ্যাকিং চলে আসবে, মানে অনেক ওটার ভালনারেবিলিটিস চলে আসবে। সো ওই যারা সিকিউরিটিতে কাজ করে তখন এমন সিকিউরিটি স্পেশালিস্ট লাগবে যারা ব্লকচেইনটাকেও প্রোটেক্ট করতে পারে, তাই না? সো এটা এমন একটা ফিল্ড, এখানে আপনাকে কন্টিনিউয়াস নলেজের উপর থাকতে হবে এবং আর এটার খালি লোকের প্রয়োজন বাড়তেই থাকবে। সো মিলিয়নস এন্ড মিলিয়নস পোস্ট এখানে ফাঁকা থাকবে। আপনি যদি এখনো আজকে ডিসাইড করেন যে আপনি সাইবার সিকিউরিটি আসতে চান, ইউ হ্যাভ স্টিল প্লেন্টি অফ টাইম। আপনাকে যেটা করতে হবে, পড়ালেখা করার একটা মেন্টালিটি থাকতে হবে, একটু কয়েকদিন 5-6 মাস 1 বছর একটু কষ্ট করতে হবে। সো আমি বলবো সিকিউরিটি ইজ ভেরি ভেরি বুমিং ফিল্ড, আপনি এটাকে একটা অপশন হিসেবে চিন্তা করতে পারেন। সো ইফতেখারের কথাই বলি, ইফতেখার আমরা একসাথে পড়ছিলাম, জব করতেছিলাম। সো মালয়েশিয়ার একটা অপারেটর, আপনারা যার নাম জানেন, ম্যাক্সিস টেলিকম, ওটা হচ্ছে আজিয়াটা যে আমাদের রবি আছে তাদের রাইভাল, তাদের কম্পিটিটর। সো ম্যাক্সিস একটা সিকিউরিটি ইয়ে ছিল, ভ্যাকেন্সি ছিল মিড লেভেলের। তো ইফতেখার ওটাতে অ্যাপ্লাই করছে এবং ওর 2-3টা ইন্টারভিউ দিয়ে তার হয়ে গেছে আর কি। তো ইফতেখার চলে যাচ্ছে, ওই সময় বাংলা লিঙ্কে এটা ফাঁকা হয়ে গেল। তখন আমি আমার সিটিওকে গিয়ে বললাম যে আমি এই পোস্টে আমি জয়েন করতে চাই। সো আমার এই সার্টিফিকেশন, সিটিও এমনি জানতো আমার সার্টিফিকেশনগুলো আপডেট সে জানতো। সিটিও আমাকে কোনো সেকেন্ড কথা বলে নাই আর কি। সো আমাকে বলছে তুমি জয়েন করো, জাস্ট একটু মেক শিওর যে তোমার আগের ডিপার্টমেন্টের জন্য কোনো ভ্যাকেন্সি বা কোনো গ্যাপ ক্রিয়েট না হয়, তুমি ওইটা একটু হ্যান্ড ওভার করে দিয়ে। ও আমাকে একবারও কোনো নেগেটিভ পয়েন্ট করে নাই, ও আমাকে বলতেছে যে তোমার ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নেই, ইউ ক্যান জয়েন হিয়ার, বাট একটু মেক শিওর দ্যাট তোমার আগের জায়গায় তুমি ঠিকমতো হ্যান্ড ওভার করে দিয়ে আসতে পারো। সো দেখেন, আমি ভাবতেছিলাম যে আমি কোনো রিটার্ন পাবো না, বাট আমার রিটার্ন কিন্তু অটোমেটিক 2 বছর আমার সময় লাগছে আর কি। সো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, প্রথম 1 বছর 2 বছর আপনি ইনভেস্ট করেন, এক সময় দেখবেন যে আপনার লাইফে এটার ইয়ে চলে যাবে। তার উপর আমি গত 1 বছর আগে আমার এখানে অফিসের পাশে একটা ট্রেনিং সেন্টার ছিল, গ্লোবাল স্কিল, ওরা আমাকে বললো যে তারা সিজম এগুলো ট্রেনিং চালু করতে চায়, আমি ট্রেনিং নিতে চাই কিনা। সো আমি বললাম যে ফ্রাইডে স্যাটারডে আমার কোনো সমস্যা নেই, আমার অফিস আবার একটু কমপ্লায়েন্সের ইয়ে, তো কমপ্লায়েন্সের পারমিশন নিলাম, পারমিশন নিয়ে আমি ক্লাস নেওয়া শুরু করলাম। সো পরে দেখলাম যে আমার অলরেডি রেগুলার স্টুডেন্ট আসতেই থাকলো, ব্যাচ আমি অলরেডি 10টা ব্যাচ পার হয়ে গেছে। এবং ওখান থেকে আমি যে পরিমাণ, আমি আসলে নেটওয়ার্কিং বা পরিস্থিতির জন্য এটাই করছিলাম, কিন্তু এখান থেকে আমার একটা ইনকাম আসাও শুরু হলো। এবং আমি যতগুলো ইনভেস্টমেন্ট করছি এখন পর্যন্ত সার্টিফিকেট, তার 90% উঠে গেছে বাই টিচিং। এবং আমার আগামী মাসে একটা ক্লাস আছে। দেখেন, আরেকটা ফিল্ড কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবং আমি চাইলে জব ছেড়ে এখন কিন্তু টিচিং প্রফেশনে যাওয়ার আরেকটা অপশন আমার, হয়তো এটার মতো এত বেশি ইজি না এবং ওখানে চ্যালেঞ্জ আছে, কিন্তু এটা আমার একটা সেকেন্ড অপশন হিসাবে এটা আমার কাছে থেকে গেছে। অটোমেটিক দেখেন আরেকটা প্রফেশন কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি হয়তো ওখানে নিজে থেকে কোনো পরিশ্রম করি না, যখন স্টুডেন্ট হয় ওরা আমাকে ইয়ে করে, কল করে। কিন্তু আমি নিজে থেকে যদি একটা ট্রেনিং কখনো চিন্তা করি যে আমি ট্রেনিং সেন্টার খুলবো, এগুলো ট্রেনিং দেওয়া শুরু করবো, অথবা অন্য কোনো ট্রেনিং সেন্টারের সাথে রেগুলার আমি অ্যাক্টিভলি কাজ করবো, সো এটাও আমার আরেকটা প্রফেশন হতে পারে আর কি। দেখেন, আমি কিন্তু জিরো এক্সপেকটেশন নিয়ে আগাইছি, কিন্তু কতগুলা ইয়ে চলে আসছে।
তারপর কতগুলো ওয়েবিনার এখান থেকে টাকা আসে, সেখান থেকে টাকা আসে। সো আমি বলবো যে ইভেন সব থেকে যেটা হচ্ছে কোর ডিপার্টমেন্টে থাকলে আমার কোনো অন্য জায়গায় যাওয়ার অপশন থাকতো না। আমি এখন সিকিউরিটি ডিপার্টমেন্টে চাচ্ছি, এখন কিন্তু আমি এখানে থাকলেও গেইনার, কোনো সমস্যা নেই। আর আমার 2019-এ একটা প্রমোশন হয়ে গেছিল ওই কোর ডিপার্টমেন্টে থাকতে। আমার এতগুলো সার্টিফিকেশনের কারণে হয়তো আমার বসের উপর কোনো একটা প্রেশার, আমাকে আপনারা দেখলেন যে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ছিলাম, ওখান থেকে সিনিয়র ম্যানেজার ছিলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমি কোরের প্রমোশন হয় আমার। সো আমি বলবো আপনি করতে থাকেন, এই বেনিফিটগুলো যে কখন ইনডাইরেক্টলি আপনার গায়ের উপর উঠে চলে আসবে আপনিও জানেন। এবং বাংলাদেশে যত চ্যালেঞ্জিং, আমি বলবো কানাডাতে এগুলোর রিটার্ন পাওয়াটা অনেক ইজি। সো আপনারা জার্নিটা শুরু করতে পারেন আর কি। আর এখানে আপনার আমার বেনিফিটগুলো আমি একটু আগে বললাম, যেমন প্রমোশন পেয়ে কোরের হেড হয়ে গিয়েছিলাম, সিকিউরিটি ট্রেনার হিসেবে আমার একটা নতুন প্রফেশন ওপেন হয়ে গেছে। আর আমি সাইবার সিকিউরিটি ডোমেইনে এখন বাংলাদেশে কাজ করতেছি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমাদের জাস্ট একটা নতুন জার্নি। এখানে এসে আমি বুঝলাম যে আমি আর সার্টিফিকেশন করবো না, ঠিক করছি, আমি বন্ধ করে দিচ্ছি। যেগুলো আমি নলেজ অর্জন করছি এগুলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, এটা আমার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, এবং এটা ওয়ান অফ দ্য ডিফিকাল্ট জব। আমার মনে হয়েছে সার্টিফিকেশন করা থেকেও, নলেজ নেওয়া থেকেও, এটাকে প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করবো এটা অনেক বেশি কঠিন। এটাই আমি এখন করতেছি লাস্ট 5-6 মাস, এবং আমি অনেক চ্যালেঞ্জ ফেস করতেছি যে যেভাবে পড়ছি এভাবে এখানে পাওয়া যায় না, আবার এখানে যেভাবে দেখতেছি এগুলো একটু কঠিন টাইপের, এগুলোর জন্য অনেক বেশি আমাকে, কারণ যারা এখানে আগে থেকে আছে ওরা অনেক কিছু জানে, আমার প্র্যাকটিক্যাল জিনিস সব নতুন, আমাকে অনেক কষ্ট করে করে ঠেকে শিখতে হচ্ছে। সো এভাবে যদি আমি শিওর 2-3 বছর যাই, আমার দেখা যায় আমি মোটামুটি কিছু শিখতে পারবো আর কি। সো এটা হচ্ছে আমি 2018-র একটা জানুয়ারি স্ক্রিনশট নিয়েছিলাম, এটা হচ্ছে 2020-এর স্ক্রিনশট। সো যেখানে আমার চেঞ্জ আসছে এগুলো আমি ইয়েলো করে দিচ্ছি একই রকম। সো আমি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি গভর্নেন্সে চলে আসলাম। আর আমার 14 বছর কোর এক্সপিরিয়েন্স, আর 5 মাস আমি সাইবার সিকিউরিটি অলরেডি, এটা জুলাই মাসে আমি সাইবার সিকিউরিটি। আর এই যে নিচের সার্টিফিকেশনগুলো, এগুলো আমার গত 2 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার সবগুলো 8টা সার্টিফিকেশন, এগুলো আমার এক চান্সেই অর্জন করা হয়েছে। সো এখানে আমি আপনাদেরকে 2-3টা অ্যাডভাইস দিতে চাই, এগুলো সম্পর্কে ডেফিনেটলি কোয়েশ্চেন আনসার আসবে। তারপর আমি একটু বলে দিতে চাই যে আপনি যদি শুরু করতে চান যে কি করবেন। একটা মানুষ আমার পড়ার যে টাইম সেটা তখন ম্যানেজ করা যায় না, এটার জন্য আমি আসলে কি করতাম। সো যেটা করতাম যে আমি আমাদের তো অফিস আপনারা জানেন যে বাংলাদেশের কথা যদি আমি 9টা থেকে 7টা-8টা পর্যন্ত, রাত 8টা-9টার সময় বের হওয়া যায় না। তারপর হচ্ছে আপনার বাসায় এসে ফ্যামিলি, আমার তো 3টা মেয়ে আলহামদুলিল্লাহ, 3 বাচ্চা দেখাশোনা করে, এটাও একটা কঠিন কাজ, টাইম দিতে হয়। সো আমি যেটা করতাম যে আমি 10টার সময় আমার ঘুমের টাইমকে টেনে 10টার সময় নিয়ে আসছি। সো সবাই অবাক হয়ে যেত যে 12টা-1টার সময় ঘুমাতাম, সেখান থেকে 10টায় নিয়ে আসছি। সো 9:30টার সময় আমার মোট কথা প্রিপারেশন শুরু, 10টার সময় লাইট অফ, বন্ধ। সো আমি যেটা করতাম ভোর 5টার দিকে উঠতাম, 7 ঘন্টা নামাজ পড়তাম, নামাজ পড়ে ওই সকালে 1 ঘন্টা 2 ঘন্টা 7টা-8টা পর্যন্ত আমি পড়তাম। ওই সময় ব্রেক সব থেকে ভালো কাজ করে। আপনি যখন অফিস শুরু করবে অন্য সবাই, আপনি কিন্তু তখন 2 ঘন্টা পড়ালেখা নিয়ে আপনি চলে গেছেন, আপনার মধ্যে একটা প্রচন্ড মোটিভেশন আসবে যে আমি কোনো কিছু শিখে তারপর অফিসে আসতেছি। সবাই 0 থেকে শুরু করতেছে, আপনি কিন্তু 2 ঘন্টা পড়াশোনা নিয়ে অফিস শুরু করলেন, দিস ইজ ওয়ান। সেকেন্ডলি, অফিসের আজকে মাঝখানে অনেক গ্যাপ সময় পাওয়া যায়, লাঞ্চ আওয়ার পাওয়া যায়, ওই সময় আমার পিসিতে কোয়েশ্চেন আনসারের খোলা থাকতো। আমি সবাই হয়তো ভাবতেছে আমি কাজ করতেছি, কিছু করতেছি, বাট আমার ফ্রি সময় আছে, এটাকে আমি পড়ালেখার সময় লাগালে অসুবিধা কি। আর মাঝে মাঝে অফিস আওয়ার বাইরে আমার 6টায় অফিস শেষ, আমি 7টা-8টা পর্যন্ত একটু পড়ালেখা করতাম। উইকেন্ডগুলোকে আমি অনেক কাজে লাগাতাম। আমার ওয়াইফের স্যাটারডে তো অফিস আছে, সে 9টা থেকে 1টা পর্যন্ত অফিস থাকে, ওই সময়টা আমি ভাবলাম যে বাসার কাজ কাছে সময় পাওয়া যায়, ওই সময় আমি 3-4 ঘন্টা পড়তাম মাঝে মাঝে। এখন আমি বলবো এটা আমার সাথে মিস মিলতে হবে তা না, আপনার লাইফের আপনি দেখেন আপনার এখানে আনইউটিলাইজ সময় কোথায় আছে, কোথা থেকে ইনএফিসিয়েন্সি আছে, ওগুলো থেকে আপনি টাইম বের করেন। কেউ হয়তো এমন হতে পারে যে রাত জাগতে পছন্দ করে, আমার মতো আর্লি স্লিপ বা আর্লি রাইজার না, ও রাত ইউজ করবে, ও 12টা 1টা 2টা পর্যন্ত আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আপনি আপনার লাইফের সাথে ম্যাচ করে আপনি বের করেন যে কোথায় থেকে আপনি আপনার ফ্রি সময় বের করতে, ওইটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন। আপনার ডেফিনেটলি আপনার ইজি হবে না, প্রথম আপনার কঠিন হবে, কারণ এতদিন পড়ালেখার গ্যাপ আছে। আপনি চেষ্টা করতে থাকেন, লেগে থাকা, কনসিস্টেন্সি আমি বলবো নাম্বার 1, যে আপনাকে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। 1 দিন পড়ছেন, 2 দিন পড়ছেন, 3 দিন পড়ছেন, চতুর্থ এরপরে 3 দিন জন্য আমি খালি গ্যাপ না রেখে যাই। 1 সপ্তাহ যদি আপনি একটা গ্যাপ দেন, 1 মাস পড়ার পরে আপনি ধরবেন শেষ, আপনাকে আবার 0 থেকে শুরু করতে হবে। সো আমি বলবো আপনি যদি কোনোদিন নাও পড়তে পারেন, অ্যাটলিস্ট একটা পাতা খুলে 2টা লাইন হইলেও পড়ে, সো যেন আপনি বলতে পারেন। সো কনসিস্টেন্সি ইজ দ্য নাম্বার 1 টেকনিক। 2 নম্বর টেকনিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আমি যেটা প্রথমেই বললাম। আর 3 নম্বর আরেকটা টেকনিক, এইটা আমি ফলো করছি, এটা একটু খুব কেয়ারফুলি করার চেষ্টা করি। যে দেখেন আমরা এখন যে এইজে চলে আসছি, এই সময় কিন্তু আপনার বই পড়া আপনার জন্য অনেক কঠিন কাজ, বই পড়তে গেলে আপনার ঘুম আসবে ডেফিনেটলি। সো আমি যেটা করতাম, কোয়েশ্চেন আনসার সলভ করা কিন্তু অনেকটা ইজি। সো আমি যেটা করতাম, আমার পড়ালেখায় 3টা ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে বই পড়া, একটা কোয়েশ্চেন আনসার সলভ করা, একটা ভিডিও লেকচার শোনা। সো আমার যখন বই পড়তে ভালো লাগতো না, আমি কোয়েশ্চেন আনসার চলে যেতাম, যখন কোয়েশ্চেন আনসার ভালো লাগতো আমি তখন ভিডিও লেকচার। সো আমার টাইমটা যাতে রোটেশনালি সবসময় ইউটিলাইজ হয়। আর যে কোনো পরীক্ষায় আপনি পাস করবেন, আপনাকে কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে, তাই না? সো আপনাকে খেয়াল রাখতে হবে, যত বেশি কোয়েশ্চেন আনসার আপনি সলভ করবেন, তত বেশি আপনি নতুন নতুন জিনিস শিখবেন, আপনি পরীক্ষায় পাস করার জন্য আপনার নতুন কম্পিটেন্সি ডেভেলপ করবে। কোয়েশ্চেন আনসার সলভ করা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ডিফিকাল্টি,
ডিফারেন্ট কাইন্ড অফ কম্পিটেন্সি। সো আমি আমার যে কোনো সার্টিফিকেশনে 20% আমি অ্যাপ্লাই করছি বই পড়া, 80% অ্যাপ্লাই করছি আমি কোয়েশ্চেন আনসার সলভ করা। আমি টু মাচ কোয়েশ্চেন আনসার সলভ করতাম, একটা কোয়েশ্চেন আনসার আমি 8-10 বার করে সলভ করছি, আমার মুখস্থ হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছিল। যেমন আমি ফর এক্সাম্পল আমি সিসাতে বললাম যে আমি 200 ঘন্টা পড়ছি, এই 200 ঘন্টায় 20% আমি অ্যাপ্লাই করছি ফর বুক রিডিং, বাকি যে 80% সময় 8 দ্বিগুণ 16 160 ঘন্টা এগুলো আমি সব কোয়েশ্চেন। সো আপনি বেশি বেশি আমি আপনাকে বলবো কোয়েশ্চেন আনসার সলভ করেন, একসাথে গ্রুপে সলভ করেন, আপনার সাথে যদি টিমমেট থাকে গ্রুপ থাকে, আর গ্রুপে যদি না পারেন একসাথে নিজে সলভ করেন। কোয়েশ্চেন আনসার সলভ করতে অত বিরক্ত লাগে, ওইখান থেকে আপনি অনেক কিছু শিখবেন যেটা বইতেও দেওয়া নেই আর কি। সো আমি এই কারণে বলবো যত বেশি বই পড়েন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, বেশি বেশি কোয়েশ্চেন আনসার সলভ। আপনি যদি বই পড়তে ভালো না লাগে আপনি লেকচার শুনে কোয়েশ্চেন আনসার সলভ করেন, তাও বেটার, তাও অ্যাটলিস্ট আপনি আগাইলেন। হ্যাঁ, সো বই পড়াটা যেন আপনার জন্য একটা স্টপিং পয়েন্ট হয়ে না যায়। সো এটাই। আর হচ্ছে আমার এখানে একটা হবি আছে, হবির কথা আমি বলি, আমি খুব ট্রাভেলিং পছন্দ করি। আমাদের এখানে একটা ভাইয়া বলুন ট্রাভেল এজেন্সিতে আছেন। সো আমি 2005 থেকে ট্রাভেলিং শুরু করছিলাম। সো আমার একটা ইয়ে ছিল প্রতি বছর আমি নতুন নতুন জায়গায় যাবো, নতুন দেশে আমার যাইতে হবে। সো আমি এই রিক্রিয়েশনটা আপনার মধ্যে রাখবেন যে আপনার যেটা করতে ভালো লাগে, একটা সার্টিফিকেশনের পর আপনি একটা জায়গায় ঘুরে আসলেন, আপনার যদি খেতে ভালো লাগে কোথাও গিয়ে নিজেকে নিজে খেয়ে, আমার মনে হয় এরকম একটা গ্যাপ ইয়ে দেওয়াটাই ভালো। সো আমি আমার সফর আলহামদুলিল্লাহ 30টা দেশ ঘোরা হয়ে গেছে, এটা এখন স্টিল কন্টিনিউ। এই বছরও আমি ফেব্রুয়ারিতে করোনার সময় একটা দেশ জাপানে গিয়েছিলাম। সো আমি প্রতি বছরের চেষ্টা করি যে একটা দুইটা নতুন দেশে যেতে, এটা আমার একটা হবি। সো আর আমি বুক ওয়ার্ম আপনারা বুঝতেই পেরেছেন, এত সার্টিফিকেশন করেছি, বুক ওয়ার্ম না হলে এটা করার জন্য আমি প্রত্যেকদিন আধা ঘন্টা অ্যাটলিস্ট চেষ্টা করি যে কিছু না কিছু একটা পড়াশোনা করার জন্য। সো আমার মনে হয় এগুলাই আমার আপনাদের টাইমের জন্য। এখন শফি বলো বাকিটা কি কোশ্চেন আনসার আসলে আমি বলে ফেলছি। হ্যাঁ, ধন্যবাদ শওকত। আসলে কোনো কিছু বড় কিছু অ্যাচিভ করতে গেলে যে এর পিছনে অনেক শ্রম, টাইম, মানি সবকিছু দিতে হয়, তোমার এক্সপিরিয়েন্স থেকে আসলে এটা বোঝা গেল। সো এখন আমি আসলে কোশ্চেন আনসারে যাব। তো কারো যদি কোনো কোশ্চেন আনসার থাকে রেইজ করতে পারেন ওয়ান বাই ওয়ান। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। বজলুল ভাই না? আচ্ছা জি, আচ্ছা। শওকত, আপনাকে ধন্যবাদ, ভেরি গুড প্রেজেন্টেশন। আমার ছোট্ট একটা কোশ্চেন, যদিও এটা আমার ফিল্ড না, আমার জাস্ট কিউরিয়াসিটি, যে সার্টিফিকেশন গুলোর কথা বললেন, সেই সার্টিফিকেশন গুলো মেনটেন করার জন্য কি আপনাকে রেগুলার কি পদ্ধতি আর কি, বেসিক্যালি এই সার্টিফিকেশন গুলো কি মেনটেন করার জন্য কি কোনো ক্রেডিট আওয়ার্স করতে হয় নাকি আবার পরীক্ষা দিতে হয়, এটা কিভাবে সিস্টেমটা? না, ওই আমি যেগুলো করেছি এগুলো সবগুলোরই ওরা 3 বছরের জন্য আমাকে সার্টিফিকেশনটা দিয়েছে। সো ওরা যেটা করে, ওরা চেষ্টা করে যে যারা এই সার্টিফিকেশনগুলো নিয়েছে ওদের জন্য কোয়ালিটি খারাপ না হয়ে যায়। সো প্রতি বছর ওরা 40 ঘন্টা করে একটা সিপিই বলে যে আপনি যে পড়ালেখা করতেছেন আপনাকে এটা সাবমিট করতে হবে, যে আপনি 40 ঘন্টা হয় ক্লাস নিয়েছেন অথবা কোথাও ক্লাস করেছেন অথবা নতুন কোনো সার্টিফিকেশনের জন্য পড়েছেন। সো এই ধরনের একটা এভিডেন্স আপনাকে সাবমিট করতে হবে। এটা যখন ওদেরকে দিবেন তারপর ওরা আপনার থেকে একটা পেমেন্ট চাবে, যে $20 $25 প্রতিটা একটা সার্টিফিকেশন মেইনটেনেন্স ফি আছে, যেটা আমাকে এই 8টার জন্য মেইনটেইন করতে হচ্ছে। যেহেতু আমি ক্লাস নিচ্ছি আমার জন্য এটা কঠিন কিছু না, আমি ক্লাস নিয়ে আমি ওগুলোর একটা এভিডেন্স নিয়ে রাখি যে আমি ক্লাস নিচ্ছি, ওগুলো আমি ওদের কাছে প্রতি বছর সাবমিট করি। সো আপনি শুধু যে ইউএসডি পে করে কন্টিনিউ করতে পারবেন এটা না, আপনাকে এটাও প্রুভ করতে হবে যে আপনি কিছু একটা পড়ালেখা করতেছেন, আপনি কোয়ালিটি মেইনটেইন করতেছেন, আপনার নিজের প্রফেশনাল কোয়ালিটি। সো দুইটা পার্ট, একটা হচ্ছে আমাকে আপনি যদি বলেন যে আপনি একটা বই পড়ছেন সেটাও পসিবল, সেটাও আপনি দেখাতে পারেন, কিন্তু আপনাকে এভিডেন্স যদি চাই ওরা এভিডেন্সটা আপনাকে দিতে হবে। এভিডেন্স দেওয়ার পরে তারপরে একটা মেইনটেনেন্স ফি, এটা খুব বেশি না, $20 $30 $40। আমার জন্য আমার 8টা মিলে হয়তো $300 মতো লেগে যায় বছর, যেহেতু আমি ক্লাস নিচ্ছি এটা আমার জন্য কোনো সমস্যা না। বাট ইয়েস, এগুলো আপনাকে আবার পরীক্ষা দিতে হবে না, কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যে আপনি এগুলো আপনার কোয়ালিটি মেনটেন করতেছেন, তারপর একটা মেনটেনেন্স ফি দিতে হবে মিনিমাম, এরপরে এটা 3 বছরের জন্য আবার রিনিউ হয়ে যাবে প্রতি ইয়ার নিয়ে। সো এটা আপনাকে মেনটেন করতে হবে, ইউ আর রাইট, কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে না। ওকে, থ্যাংক ইউ। তারানা কিছু বলবে বোধহয়। জি প্লিজ। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, অনেক নাইস একটা স্পিচ দিলেন, এত কিছু করলাম। আমি একেবারে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডে আছি, ক্যাড বেস কাজ করি, অটোক্যাড বেস ডিজাইনিং এ। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এই কোর্সগুলো করতে কি আপনার কোনো প্রি রিকুইজিট কোর্স থাকা লাগবে, যে আপনার প্রোগ্রামিং নলেজ থাকতে হবে বা কিছু, আই ডোন্ট নো ইফ ইট সাউন্ডস স্টুপিড, কিন্তু আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লাগলো। বাট কোনো প্রি রিকুইজিট কোনো কোর্স থাকা লাগবে যেগুলো আমার ব্যাচেলারের এমন কোনো কোর্স থাকতে হবে, বা এটারে আপডেট করার জন্য আমার কোনো কোর্স করা লাগবে বা এরকম কিছু? না, গুড কোয়েশ্চেন। এখন যেটা হয়েছে কি, আমি যেগুলো করছি এগুলো সবই আসলে প্রফেশনাল সার্টিফিকেশন। ওরা এক্সপেক্ট করে যে এর আগে আপনার 4-5 বছরের এক্সপিরিয়েন্স, এগুলো একটা পিরিয়ড হচ্ছে আপনি পরীক্ষায় পাস করবেন,
সেকেন্ড প্রি রিকুইজিট হচ্ছে আপনার 4 বছর বা 3 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে ওই ফিল্ডে। হ্যাঁ, এখন যদি না থাকে কি হবে, আপনার যদি নাই কিন্তু আপনি পরীক্ষা পাস করে ফেলেন সামহাউ, সো সেক্ষেত্রে ওরা আপনাকে টাইম দিবে 10 বছর, আগামী 10 বছরের মধ্যে আপনাকে এই 4-5 বছর এই ফিল্ডে কাজ করে সাবমিট করতে হবে। অথবা আপনার আপনি যদি অলরেডি 5-6 বছর কাজ করেন, ওই কাছাকাছি রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে, আপনার বস যদি আপনাকে সিগনেচার করে লিখে দেয় ইউ হ্যাভ দ্য সার্টিফিকেশন, আপনি ওইটা যদি সাবমিট করেন দে উইল অ্যাকসেপ্ট ইউ। সো ওরকম কোনো ইয়ে নেই, বাট আপনার যদি 3-4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনার বস যদি এটা লিখে দেয় যে ইউ হ্যাভ রিলেটেড এক্সপিরিয়েন্স, তাহলে কোনো, যেমন আমি সিসা যখন করেছি আমার তো অডিটের ডাইরেক্ট এক্সপিরিয়েন্স নাই, আমি আমার বসের কাছে গিয়েছি যে বস আমি তো অডিট টাইপের কাছাকাছি কাজ করি, একটু দিয়ে দেন সাইন। উনি সাইন দিয়েছে, বাংলাদেশে খুবই পসিবল, ইভেন কাজ না করলেও সাইন দিয়ে দেয়, এটাও পসিবল বাংলাদেশে। সো সাইন করে দিয়েছে, এটা আমি অ্যাপ্লাই করেছি, মানে অ্যাপ্লাই করেছি, ওরা অ্যাকসেপ্ট করেছে। সো যেটা হয় ওরা 1000-2000-এর মধ্যে একটা দুটো অডিট করে, তখন আপনাকে বলবে যে আপনি যে ইয়ে করছেন এটা একটু এভিডেন্স তখন, বাট ইউজুয়ালি এটা একটা বড় সমস্যা না যদি আপনার কাছাকাছি এক্সপিরিয়েন্স থাকে। ফর এক্সাম্পল আপনি বলছেন আপনি এগুলোর সাথে রিলেটেড না, ঠিক আছে, আপনি ধরেন পিএমপি করবেন, ঠিক করলেন, আপনি পিএমপি সার্টিফিকেশন করলেন, পরীক্ষা দিলেন, পাস করলেন, এবং ওরা ওই পরীক্ষার আগে আপনাকে বলবে যে আপনার 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে প্রজেক্ট, তখন আপনার এই জবের সাথে আপনি দেখাই দিবেন, আপনি তো নিশ্চয়ই প্রজেক্টের সাথে সামহাউ ইনডাইরেক্টলি ডিরেক্টলি রিলেটেড, আপনি এরকম একটা জিনিস সাবমিট করে দিবেন। ওরা যদি অডিটে না পড়ে দে উইল অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন, আর অডিটে যদি পড়ে যায় তখন হয়তো একটা কোয়েশ্চেন আসবে। সো এইভাবে পিএমপি যখন অ্যাপ্লাই করতেছি তখন আমার মাথায় একটা বুদ্ধি ছিল যে আমি অ্যাপ্লাই করবো, যদি আমি অডিটে পড়ি এত এক্সপিরিয়েন্স দেখুন আমার পক্ষে তো টাফ, আমি যেটা করবো এটাকে বাদ, আবার একটা আবার নতুন আরেকটা ইমেল থেকে আবার অ্যাপ্লাই করবো, ওই যতক্ষণ পর্যন্ত আমি অডিটে না পড়ছি ওভাবে করে। সো এগুলো সবগুলো আসলে বুদ্ধি আছে, এগুলো একটা কোনো প্রবলেম। তারপরেও যদি বলি আপনার যদি নাও থাকে এক্সপিরিয়েন্স, আপনি যদি পাসও করেন দে উইল অ্যালাউ ইউ 10 years টাইম। ওই 10 years-এর মধ্যে আপনি রিলেটিভ 5 বছর পরে আপনি সেক্ষেত্রে পরীক্ষায় পাস করে থাকবেন, সার্টিফাই হবেন না, যখন আপনার এক্সপিরিয়েন্স আসবে আপনি যখন অ্যাপ্লাই করবেন ইমিডিয়েটলি তারা আপনাকে 3 বছরের জন্য সার্টিফিকেটটা দিয়ে দিবে। সো এটা কোনো সমস্যা নেই। অ্যাট এনি কস্ট আমি বলবো 90% হচ্ছে পাসিং দ্য এক্সাম, বাকি 10% হচ্ছে ওই এক্সপিরিয়েন্স, এগুলো কোনো ব্যাপার না, আপনি পাস করেন, পাস করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, ওই আমি শফি আমি নিচ্ছি আজকে ইয়ার পরে আমার মনে হয় একটু সবাইকে একটু ক্যামেরা অন করে একটা ছবি তুলতে ভালো হয়, এটা আমার জন্য একটু সুবিধা হয় পরে আর সবার। হ্যাঁ পরে শওকত, আমার একটা কোশ্চেন, কেউ যদি আসলে সাইবার সিকিউরিটি নিয়ে যদি আগাতে চায়, তো অনেকগুলো সার্টিফিকেশন দেখলাম, আসলে সে কোথা থেকে শুরু করবে, কোনটা থেকে সে শুরু করবে? ওকে, এটাও একটা ভালো কোশ্চেন স্যার, এই জিনিসটা আমাকে সবসময় শুনতে হয় আর কি। সো মানে যেটা হয় এখনকার আমার যে জব সেটার সাথে আমার যোগ সুস্থ করতে হবে কোথায়, বাংলাদেশে এটা খুব কঠিন, কানাডায় আমার ধারণা এটা ইজিয়ার। সো আমাকে যোগ সুস্থ খুঁজতে হয়েছে কিভাবে, আমি যেহেতু অডিট করতাম সিসা দিয়ে আমি বের হয়েছি, তারপরে আস্তে আস্তে এভাবে আগাইছি। এখন আপনি চিন্তা করেন আপনি যেখানে জব করতেছেন সেখানে কি আপনার সাথে যায়, যেমন এই যে একটা ভাইয়া শাহেদ ভাই যিনি আমাকে বলতেছিলেন যে উনি ট্রাভেল এজেন্সি আছে, উনি ট্রাভেল এজেন্ট আছে, উনি কি করতে পারেন, উনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন ডেফিনেটলি, তাই না? কারণ ট্রাভেল এজেন্সির কত প্রজেক্ট ওনাকে ডিল করতে হয়, প্রজেক্টের সাথে রিলেটেড, উনি পিএমপি কোর্সটা নিয়ে উনি শুরু করে করতে। সো পিএমপি এমন একটা কোর্স যেটা সবার সাথে যায়, আমি বলবো এটা 80-90% লোকের সাথে চলে যায়, এবং উনি যদি পিএমপি করেন ডেফিনেটলি ওনার লাইফে এটা, ওনার ক্যারিয়ার, ওনার রিজিউমিতে যদি এটা রাখেন, ওনার পরের জবটা পেতে এটা অনেক বেশি ইয়ে করবে। আপনারা জানেন কানাডার জব সার্কুলার আমি যে 2-1টা দেখছি, এগুলোতে সার্টিফিকেশনের কথা কিন্তু ডিরেক্টলি উল্লেখ থাকে আর কি, এবং যারা সার্টিফিকেশন করছে যারা করে নাই তাদের মধ্যে একটা হিউজ গ্যাপ থাকে চাকরি পাওয়ার ব্যাপারে আর কি। সো আমি বলবো এটা আমাকে দেখতে হবে যে কোন লাইনে আমার ইন্টারেস্ট আছে, আমার যে কারেন্ট এক্সপিরিয়েন্স এটা কোনটার সাথে কাছাকাছি যায়, তারপরে ওইটা ইয়ে। আর আমি তো আছি, আমি লিঙ্কডিনে আমার এমডি শওকত আলী লিখলে পাবেন। আমি রিকোয়েস্ট করবো যাদের সাথে কানেক্টেড না তারা আমাকে আজকেই ইয়ে দিয়ে, এবং কোনো কিছু যদি আপনার কোয়ারিজ থাকে আপনি আমাকে লিঙ্কডিনের ইনবক্সে পোস্ট করেন, যে কোনো বই লাগতেছে, লিঙ্ক লাগতেছে, হেল্প লাগতেছে, আমি আই উইল বি হ্যাপি টু হেল্প। আমি যখন যে চাই সবাইকে আমি হেল্প করার চেষ্টা করি, আমার পরিচিত হোক না হোক এটা আমি চিন্তাই করি না, আমি সবসময় করে আসতেছি এটা। তো কখনো যদি আপনার মনে হয় যে কোনো অ্যাডভাইস, ইউ ফিল ফ্রি টু নো, লিঙ্কডিনে অ্যাড করে নিতে পারেন আমাকে, এমডি শওকত আলী লিখে পাবেন। সো এটা একটা, তো আমার আনসার হচ্ছে রূপক, তো যে 1 নম্বর তোমাকে যোগসূত্র খুঁজতে হবে কিসের সাথে আমার মিলে, আর 2 নম্বর আমাকে দেখতে হবে যে ওটাতে আমার ইন্টারেস্ট বেশি। আমি যদি ক্লাউডে ইন্টারেস্ট থাকে, আমি যেমন তোমার জন্য তুমি ক্লাউডে আসো তাই না, তুমি এডাব্লিউএস করো, সিসিএসপি তোমার জন্য একটা খুব সামনে ভালো ইয়ে হতে পারে, যে আমি ক্লাউডে জানি, ক্লাউডের সিকিউরিটি সার্টিফিকেশন আছে, এতে তোমার ডোর আরো খুলে যাবে, সিকিউরিটি সাইডেও তুমি যাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, সো আমাকে বের করতে হবে। থ্যাংক ইউ শওকত। আমার মানে আসেম ভাই নামে একজন আছেন, উনি হাত রেজ করছেন। আসেম, জি জি শিওর। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমার আসলে তিনটা বলা যায় 3-4টা ধরনের কোশ্চেন ছিল, আমি কি একসাথে করে ফেলবো? ওয়ান বাই ওয়ান। আচ্ছা, সো ফার্স্ট আমার ছিল যে আমিও যেমন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, এবং আইটি সম্পর্কে কিছু নাই, এমনি
এমনি ডেস্কটপ সাপোর্ট এই ধরনের কাজ করেছি, কিন্তু কোনো রিয়েল নেটওয়ার্কিং টাইপের কিছু না। তো আমি ভাবছিলাম যে যদি কেউ এইভাবে স্টার্ট করতে চায়, সিকিউরিটি প্লাস বা নেটওয়ার্ক প্লাস এগুলো দিয়ে কি স্টার্ট করা ভালো হবে? মানে হ্যাঁ হ্যাঁ, ওগুলো যেহেতু স্টার্টিং সার্টিফিকেশন আপনি করতে পারেন, শুরুতেই যদি আপনি সিজার সিজম এগুলোতে চলে যান আপনার জন্য হয়তো বা খুব বেশি ইয়ে হবে না। সো সিকিউরিটির কিছু স্টার্টিং সার্টিফিকেশন আছে, যেমন আপনি যে বললেন ওই যে প্লাস, এটা একটা। তারপর আইসাকাতে ওয়েবসাইটে ঢুকলে দেখবেন ওদের একটা নেক্সাস বা এমন কিছু একটা সার্টিফিকেশন আছে, যে ইয়া ISC2, যেটা আমি CISSP করছি, তাদের একটা স্টার্টারের জন্য একটা সার্টিফিকেশন আছে, ওটা বলে SSCP, সিস্টেম সার্টিফাইড প্রফেশনাল বা সামথিং। তো এগুলো আপনি একটু ইয়ে করে, আর দরকার হলে আপনি আমাকে জানাবেন। So আপনি যেটা বললেন এটা একটা ইয়েস গুড এক্সাম্পল। একদম শুরু থেকে যদি আপনি আসেন ওগুলা করে আগালে একটা ভালো হবে। ওগুলাতে দেখবেন যে এক্সপেরিয়েন্স বেশি লাগে না, 1 বছর 2 বছর যেটা অলরেডি আপনার আছে ইনফ্যাক্ট। সো ওগুলা দিয়ে আপনি শুরু করলে ভালো। সেক্ষেত্রে যেটা হবে, কঠিন একটা ধরে ফেললে যেটা হবে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো বেটার হচ্ছে স্টেপ বাই স্টেপ ছোট দিয়ে শুরু করা, যদি আপনার ওরকম কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। আচ্ছা, সেকেন্ড যেটা আমি জানতে চাচ্ছিলাম, যে আমি যেটা জানি যে সাইবার সিকিউরিটিতে এমনিতে এন্ট্রিটাই নাকি খুব কঠিন, স্পেশালি অ্যাটলিস্ট কানাডা বা এদিকে নর্থ আমেরিকার সাইডে। আমি যেটা শুনেছি যে সাইবার সিকিউরিটি মানে লোকে অনেকে চান্সে ঢুকে যায় ফার্স্ট অফ অল, নয়তো যারা অনেকে আছে বছর পর বছর ট্রাই করছে তারা ঢুকতে পারে না। এটা মানে ব্যারিয়ার অফ এন্ট্রি মানে খুব হাই, এরকম এরকম আমি শুনেছি। এটা কি ট্রু? মানে এবং ইঞ্জিনিয়ারিং সাইড থেকে আসতে গেলেও মানে জি। সো আসলে আমি ওদিকে জব করি না, অত ফিল্ড সম্পর্কে ভালো জানি না, কিন্তু আমার মনে হয় যে আপনি যদি ভ্যালু ক্রিয়েট করতে চান, যেটা করতে পারেন, আপনি আপনার কারেন্ট জবটা কন্টিনিউ করেন, এর সাথে 2-3টা সার্টিফিকেশন অ্যাড করেন। আপনি দেখবেন যত বেশি সিকিউরিটি সার্টিফিকেশন আসবে এবং আপনার এই জবের সাথে আপনি ম্যাচ করে দেখাতে পারবেন, তত বেশি কিন্তু আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডের জন্য কম্পিটেন্ট হতে থাকবেন, তাই না? সো আমার মনে হয় যে ধরেন কোনো কিছু না করে ট্রাই করা থেকে আমি কিছু সার্টিফিকেশন করে আস্তে আস্তে যদি আগাতে থাকি, দেখা যাবে কোনো এক সময় 1 বছর 2 বছর পরে আপনি অনেক কাছাকাছি চলে যাবেন। আসিফ মনে কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ শকত ভাই, আমি একটু হেল্প করতে পারি এখানে। জি, যেহেতু sure, please. recently মানে ইন্টারভিউগুলো দিচ্ছি, ওটা দেখে যেটা মনে হলো যে কেউ যদি আসলে সিকিউরিটিতে কাজ করতে চায়, ডেফিনেটলি এটা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে, বা সিকিউরিটিতে সরাসরি আসাটা একটু কঠিন। কিন্তু আমার যেটা ফিল হয় ভাইয়া, যে এইটার জন্য বেস্ট সাজেশন হচ্ছে যে এখন যে জবগুলো আসলে আপনি লিঙ্কডইন বা অন্য কোথাও দেখতেছেন, ওইখানে কিছু জবের রিকোয়ারমেন্টস দেওয়া থাকে, যে এই হয়তো যে কোনো একটা সিকিউরিটি টুল জানতে হবে, SIEM জানতে হবে, ওর কোনো একটা সার্টিফিকেশন লাগবে। ওই টুলগুলোর ব্যাপারে যদি আপনি একটু নিজে থেকে নলেজ নেওয়া শুরু করেন, পাশাপাশি আপনি সার্টিফিকেশনের দিকেও যান, তাহলে যেটা হবে যে আপনার দুই সাইডটাই ব্লেন্ড, একটা মানে ডিফাইন ব্লেন্ড ক্রিয়েট হবে। সো দ্যাট যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন, ওরা কিন্তু ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি এই টুলটাতে কাজ করছো, বা তুমি কি SIEM ইউজ করছো, বা তোমার কি এই ধরনের IDS IPS এ কোনো ইন্টারেস্ট আছে, বা তুমি কি এগুলোতে কাজ করছো। তো যখন আপনাকে হ্যান্ডস অনের কথা জিজ্ঞেস করবে, তখন আসলে সার্টিফিকেশনের পাশাপাশি আপনার এরকম যদি কিছু নলেজ বেস থাকে, ওই জিনিসগুলো আপনি শেয়ার করতে পারবেন। সো ওইটা আসলে ওরা স্টার্টআপ হিসেবে খুব ভালো গ্র্যাব করে, যে না ওর যেহেতু আগ্রহ না আছে। থাকলে কি হবে? না থাকলে কি হ্যাঁ। হবে? ধরো বেশিরভাগ লোকেরই তো নাই। ওই ভাইয়াটা যে কোশ্চেনটা করতেছে, না থাকলে হ্যাঁ হ্যাঁ, ওয়ে না আউট। থাক না থাকলে ওয়ে আউট হচ্ছে ভাইয়া, যে মানে ধরেন শুধুমাত্র আপনার যদি কোনো হ্যান্ডস অন নাও থাকে, এই টুলগুলো সম্পর্কে ভাইয়া মানে বুকিশ নলেজটা অ্যাটলিস্ট জানা, যে আমার অর্গানাইজেশনে আমি হয়তো আগে যখন আমি যেমন আমার এরকম হয় যে আমি রিসেন্ট যে জবটা পেয়েছি, আমি কিন্তু 3-4 দিন আগে থেকে ওদের জেরিটা দেখতেছিলাম, যে ওরা আসলে কি কি জিনিস চাচ্ছে, আমি কোন কোন জিনিসটা জানি। হয়তো আমি 1-2টা সবই জানি, কিন্তু 1-2টা জিনিস হয়তো আমি জানতাম না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই 1-2টা জিনিসও খুবই ইম্পর্টেন্ট। আমি ওইটা নিয়ে ওই 3-4 দিন পড়াশোনা করছি। আমার হ্যান্ডস অন ছিল না ওইটাতে, কিন্তু ওরা যখন আমাকে কোশ্চেন করছে, আমি কিন্তু আমার থিওরিটিক্যাল নলেজ থেকে বলে দিচ্ছি। তো এই জিনিসটা ভাই খুবই ইম্পর্টেন্ট, যে আমি হয়তো আমি সুযোগ পাইনি, কিন্তু এটাকে খারাপ ভাবে নেওয়ার কিছু নেই, কারণ আমি আসলে চান্স পাইনি দেখে কাজ করিনি, কারণ এই টুলগুলো এত বেশি এক্সপেন্সিভ, বা IDS IPS হয়তো সিকিউরিটিতে কাজ না করলে ওইভাবে কাজ করাও যায় না। তো ওই জিনিসগুলো আমি যদি অ্যাটলিস্ট আমার নলেজ বেসটা থাকে, আমি যদি ওইটা শেয়ার করতে পারি, আমি পড়াশোনা করছি, ওইটাই ভাই আমার মনে হয় এনাফ। যে আপনি, কারণ এই ধরনের জবগুলোতে তো আপনি ফার্স্টেই ধরেন সিকিউরিটি আর্কিটেক্ট বা সিসো রোলে তো ফার্স্টে লোকজন আসলে অ্যাপ্লাই করতে পারবে না যদি এক্সপিরিয়েন্স না থাকে। বাট অ্যানালিস্ট হিসেবে যদি আপনি যেতে চান, আমার মনে হয় যে বুকিশ নলেজটা এবং দুই একটা কিছু সার্টিফিকেশন আর কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, যেমন এইভাবে আপনি যেহেতু ইয়াতে আছেন হেল্প ডেস্ক, বা এটা কিন্তু তারপরও কিছুটা যায়। আপনি বলবেন আপনি অ্যাডমিনিস্ট্রেটর করছেন, তাই না? অ্যাক্সেস কন্ট্রোল এগুলো সম্পর্কে আপনি জানেন। সো আপনার জন্য এটা অনেকটা ইজি আমি বলবো অন্যান্য লোকদের থেকে আর কি। সো আমার মনে হয় কিছু বুকিশ নলেজ, কিছু সার্টিফিকেশন আপনার লাগবেই। সার্টিফিকেশন আপনাকে লাগবে, এটা লাগবে, জায়গায় নিয়ে যাবে, রাইট, ভ্যালুয়েট করবে। এবং ওই যে কমটিয়া A+ বাংলাদেশ থেকে, হ্যাঁ সরি, হ্যাঁ বলো আসিফ। না ভাই, ওই যে কমটিয়া যেটা মানে কমশিয়া যেটা বলতেছিল উনি, যে A+ এর পাশাপাশি ওদের একটা সিকিউরিটি সার্টিফিকেশনও আছে। তো ওইটাও একদম স্টার্টআপ সার্টিফিকেশন হিসেবে নট ব্যাড, যদি একদমই কোনো এক্সপিরিয়েন্স না থাকে, ওই সিকিউরিটিটাও স্টার্ট করতে, ওটা বেসিক নলেজ শেয়ার করে ওরা, তো ওটাও করতে পারে আর কি। বা CCNA সিকিউরিটিও যদি নেটওয়ার্কে আগ্রহ থাকে, ওটাও করা যেতে পারে।
এটাই ছিল। থার্ড জি ভাই, কোশ্চেন। আসিম ভাই জি আর ফাইনাল যেটা জানতে চাচ্ছিলাম, এমনিতে আমি মানে কোয়েশ্চেনে আগে এমনি মানে থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, স্পেশালি সকালবেলা স্টাডি যেটা, এটা খুব ইউজফুল ইনফরমেশন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নেট এমনিতে এখানে কি প্রোগ্রামিং মানে ইনভলভ? কারণ সাইবার সিকিউরিটি বলতে আমরা সবসময় চিন্তা করতাম যে এটা অনেকটা ওয়েবসাইট রিলেটেড, আমরা কিছু মনে করতাম মানে প্রোগ্রামিং রিলেটেড হবে। বা আর আরেকটা আমি যেটা শুনেছি যে সাইবার সিকিউরিটির জন্য মানে নেটওয়ার্কিং সম্পর্কে ভালো নলেজ থাকা লাগবে। ইনফ্যাক্ট জি ইনফ্যাক্ট যদি নেটওয়ার্ক পুরো মানে প্রথম থেকে ভালো মতন না জানা থাকলে ভালো সাইবার সিকিউরিটি মানে হওয়া যায় না। এটা কি ট্রু? মানে না, এখন আসলে সাইবার সিকিউরিটি একটা জেনারিক একটা ফিল্ড না। এখানে সবকিছু এই সিকিউরিটি কিসের জন্য হতে পারে, যেমন আপনি যখন সিআইএসসি বইটা খুলবেন দেখবেন যে 8টা ডোমেইনে ভাগ করা আছে। হ্যাঁ, একটা ডোমেইন হচ্ছে অ্যাপ্লিকেশন, ডেটাবেজ, এগুলা। কারণ ডেটাবেজ অ্যাপ্লিকেশন যারা চালাচ্ছে তাদেরও সিকিউরিটি লাগবে না? অবশ্যই লাগবে। একটা পুরো চ্যাপ্টার আছে নেটওয়ার্কিং এর উপর, অর্থাৎ যারা ওই যে সিসিএন সিসিএনপি যারা করতেছে, যাদের নেটওয়ার্ক বেসিক নেটওয়ার্কিং, ওদের জন্য সিকিউরিটি লাগে। একটা ডোমেইন দেখবেন যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কাজ করে, আইটি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি ভালো বুঝবেন এটা, তাদের জন্য সিকিউরিটি লাগে। একটা ডোমেইন দেখবেন ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ যেটা একদম সিকিউরিটির পুরো ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো কিভাবে আসলে সিকিউরিটি, কিভাবে আমরা সিআইএ প্রোভাইড করতেছে এটা। আরেকটা ডোমেইন আপনি দেখবেন যে পুরো সিকিউরিটি অপারেশনের উপর। সো প্রত্যেকটার সাথে সিকিউরিটি। সো এমন না যে আপনাকে এগুলোর একদম ডিপ নলেজ জানতে হবে। আমি যখন শুরু করতেছিলাম, যে আমারও আপনার এই সেম ভয় ছিল, আমি তো অ্যাপ্লিকেশনের সম্পর্কে কিছুই জানি না, আমি জিন্দগিতে কাজই করি না, এগুলো কোডিং মোডিং। পরে আমি ঘাটতে গিয়ে দেখলাম যে সিকিউরিটি বোঝার জন্য আপনি যে ওইটা জানতে হবে তা না, আপনাকে কোডিং মোডিং জানতে হবে না, আপনাকে বেসিকটা বুঝতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন কাজ করে, কিভাবে অ্যাপ্লিকেশন সিকিউরিটি দিতে হয়, আপনি এখানে কিভাবে দিবেন। এমন না যে আপনাকে একদম প্রথমে প্রোগ্রামিং জানতে হবে। আপনি যখন ফিউচারে আস্তে আস্তে কাজ শুরু করবেন, তখন টুকটাক দু একটা ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, এটা আপনার জন্য বেটার। এটা আপনাকে জবে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে, বাট এটা ম্যান্ডেটরি না। কোনো আমি এখন পর্যন্ত এই যে যা পড়ালেখা করছি, আমাকে প্রোগ্রামিং এর কিচ্ছু পড়তে হয়নি। এই যে গত 2-3 মাসে আমি একটা ল্যাঙ্গুয়েজ এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে শেখার চেষ্টা করছি, এটাকে রিজেক্টস বলে, রেগুলার এক্সপ্রেশনস। এটা আমি কিছু কিছু শিখছি এখন, এটা আমার জবে কাজে লাগতেছে, তাই নো আদার রিজন। যদি আমি নাও শিখি, নাও পারি, কোনো প্রবলেম না। এটা জানলে আমার কিছু হেল্প হবে, সে কারণে আমি এটা শিখতেছি এখন। সো আমি এখন প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার চেষ্টা করতেছি। সো আপনার আনসার হচ্ছে যে নো, নট নেসেসারি। এটাকে এই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনাকে প্রোগ্রামিং বা কোডিং জানতে হবে। আচ্ছা, আমি আমি একটু কথা বলতে চাই। শাহেদ বলছিলাম। জি জি হ্যাঁ, শাহেদ ভাই বলেন। হ্যাঁ, রূপক, হ্যাঁ। তো আমি আসলে যদিও আমার কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, আমি 2001-এ ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে আমি কানাডায় এসে আবার 2015-তে আমি আমার মাস্টার্স কমপ্লিট করি ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া থেকে। এরপরে 2016 থেকে যখন আমি জব শুরু করি, আমি সিডব্লিউটিতে আছি, প্রোডাক্ট সলিউশনস অ্যানালিস্ট হিসেবে আমি ঢুকেছিলাম 2016-তে। তো তখন ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন এবং কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম, আমাকে 2টা অ্যাপ্লিকেশনের দায়িত্ব দেওয়া হয়। এবং তখন থেকেই আমাদের আমাদের ডিপার্টমেন্ট, প্রোডাক্ট সলিউশনস ডিপার্টমেন্টের অডিটের কিছু কাজ আমাকে দেয়া হয়। আমি কিন্তু আসলে এগুলোর কিছুই জানতাম না, কারণ আমি আসছিলাম একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে, আমি টিচার ছিলাম, আমার আসলে এই প্র্যাকটিক্যাল কোনো নলেজই ছিল না। তো এই 4 বছরে 2016 থেকে আজকে 2020, এই 4 বছরে 4টা অডিট আমরা পাশ করে আমরা আসছি, আমাদের কোম্পানি প্রোডাক্ট সলিউশনস টিম। তো এর মধ্যে আমি কিছু কাজ আমাদের সিকিউরিটি টিম এবং অডিটর, এদের সাথে কাজ করে আমার কিছু নলেজ হয়েছে যেগুলো হয়তো আমার আগে ছিল না। তো আমি আসলে বলতে চাই, আসেমের যেই কোশ্চেন ছিল যে প্রোগ্রামিং জানা লাগবে কিনা, হ্যাঁ অবশ্যই প্রোগ্রামিং জানলে একটা অ্যাডভান্টেজ, বাট সিকিউরিটি রিলেটেড ফিল্ডে বোধহয় প্রোগ্রামিংটা নেসেসারি না। বাট সিকিউর কোডিং বলে একটা জিনিস আছে, যেমন আমরা স্ট্যাটিক স্ক্যান, ডাইনামিক স্ক্যান করি আমাদের অ্যাপ্লিকেশন গুলো, জাস্ট টু সি যে ওখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। তো যখন আমরা ওই আমাদের কোড বেজে আমরা টুলগুলো রান করি, তখন আমরা দেখি যে এই অ্যাপ্লিকেশন গুলো যেই কোডে লেখা হয়েছে সেই কোডগুলো আসলে কতখানি সিকিউর। যদি সিকিউর না হয়, তখন আমরা আসলে আমাদের যে ডেভেলপার তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি এবং আমরা বলি যে এই জায়গাগুলো আসলে সমস্যা আছে এবং কিভাবে আসলে সমস্যাগুলো দূর করা যায়, সেটা আমরা হয়তো তাকে বলে দিই এবং সেই অনুযায়ী ডেভেলপাররা কাজ করে। সো প্রোগ্রামিং আপনাকে জানতে হবে না, বাট ওই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে বা কোডিং এ কিভাবে ওই ভালনারেবিলিটি গুলো রিমুভ করতে হবে, সেই নলেজ গুলো কিছু জানা থাকলে ভালো আর কি। তো ওই কারণে আমার আসলে সিকিউরিটিতে ইন্টারেস্ট বেশি, কারণ হচ্ছে যে আমি দেখলাম যে আমি যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি এখানে 4 বছর হলো আমি এখানে কাজ করছি।
আমি চিন্তা করলাম যে আমি যদি সিকিউরিটির উপরে থাকি, আমি অন্য কোন ল্যাঙ্গুয়েজ জানি সেটা ইম্পর্টেন্ট না, কারণ আজকে একটা ল্যাঙ্গুয়েজ হয়তো পপুলার, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি মানুষ ইউজ করে, কালকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা নাও থাকতে পারে। কিন্তু সিকিউরিটি এমন একটা ফিল্ড, আপনি যেই ল্যাঙ্গুয়েজই ইন্ট্রোডিউস করেন না কেন, যেই আপনি অ্যাপ্লিকেশনেই যান না কেন, সিকিউরিটি কিন্তু আপনাকে ছাড়বে না। সো আমি চিন্তা করলাম যে এমন একটা ফিল্ড সিকিউরিটি, যে এই ফিল্ডে থাকলে আপনার জবের প্রসপেক্ট, জবের ডিমান্ড সবচেয়ে বেশি থাকবে। সো ওই কারণে আমি আসলে চিন্তা করেছি যে আমার ক্যারিয়ারটাকে যদি আমি সিকিউরিটি ইয়েতে নিয়ে যাই, ওই লাইনে নিয়ে যাই, তাহলে হয়তো আমার এই ক্যারিয়ারটা হয়তো আরো বেটার হবে। তো আমি আসলে চাচ্ছিলাম যে এই গ্রুপে শওকত ভাইয়ের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি অফার করতে চাই যে এই রিলেটেড কেউ যদি এই সার্টিফিকেশন গুলো করতে চায়, তাহলে একটা গ্রুপ যদি আমরা করি, স্টাডি গ্রুপ, Better. অনলাইন স্টাডি গ্রুপ বা হোয়াট এভার ইট ইজ, যদি আমরা করি এবং রেগুলার বেসিসে যদি আমরা পড়াশোনা করি একটা পার্টিকুলার সার্টিফিকেটকে টার্গেট করে, তাহলে মনে হয় ভালো হয়। আমি আসলে কোনো সার্টিফিকেটই করা নাই, আসিফের সাথে অনেক কথা হয়, আসিফে দেখি আসিফের 25টা প্রফেশনাল সার্টিফিকেট। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এদিকে আসলেও দরকার 25টা সার্টিফিকেট, নাকি আসলে একটা দুইটা সার্টিফিকেট যথেষ্ট, আমি জানি না, এটার উত্তর হয়তো কারোই জানা নাই। বাট আমি চাচ্ছিলাম যে যদি সিআইএসএসপি কে আমরা টার্গেট করি বা আমি করি, রাইট। ওটাকে টার্গেট করে যদি আমরা পড়াশোনা শুরু করি রেগুলার বেসিসে, 3-4 জন মিলে হলেও হয়, তাহলে হয়তো আমরা একটা পর্যায়ে যেতে পারবো আসলে। সো আমি আমি এই 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 প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আসলে অফার করতে চাই যে কেউ যদি ইন্টারেস্টেড হয়, আমরা যদি একটা গ্রুপ করি, এটা ইট উইল বি বেনিফিশিয়াল, নট ফর মি অনলি, ইট উইল বি বেনিফিশিয়াল ফর অল অফ আস। এবং আমরা শেয়ার করতে পারি, আমরা প্রেজেন্টেশন করতে পারি, শওকত ভাইয়ের সাথে আমরা হেল্প নিতে পারি, উনি যেহেতু এই লাইনে এক্সপার্ট, সো ওনার আমরা অ্যাডভাইস নিতে পারি। সেরকম যদি কেউ থাকেন, প্লিজ আমাদের জি। সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, শাহেদ ভাইয়ের কথা শুনে আমরা একটা জিনিস একটু আমি অ্যাড করি, যে শাহেদ ভাই যে বললেন যে উনি কিন্তু কম্পিউটার ব্যাকগ্রাউন্ড, রাইট, সিএসসি জি ব্যাকগ্রাউন্ড, প্লাস জি হচ্ছে উনি এখন যে অ্যাপ্লিকেশন অডিট দেখেন, আপনার জন্য কিন্তু সিকিউরিটি যাওয়া আমি বলবো ভেরি ইজি, ভেরি ইজি। আমি সিকিউরিটি সার্টিফিকেশন করতে গিয়ে বুঝছি, আমার যদি সিএসসি থাকতো ইলেকট্রিক, আমি আরেকটু অ্যাডেড অ্যাডভান্টেজ পাইতাম, কারণ হুম ওখানে কম্পিউটার রিলেটেড অনেক জিনিসপত্র আছে হুম যেগুলো আমার জন্য খুবই কঠিন লাগতো, হুম অ্যাপ্লিকেশন রিলেটেড জিনিস। সো যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তারা কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে, এটা একটা নাম্বার ওয়ান। আর 2 নম্বর কথা, আমাদের এখানে একটা ভাইয়া আছে, উনি প্রাইম ব্যাংকে আছে, সাজ্জাদ ভাই। উনি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আছে, ইঞ্জিনিয়ারিং এর সাথে কোনো টাচ নাই ওনার, উনি পড়ালেখা করেন লোকটা, এখন ব্যাংকে আছেন। উনি দেখেন, উনি কিন্তু ইঞ্জিনিয়ার না, উনি ওই বিবিএ এমবিএ প্লাস বিকম ওইসব লাইন থেকে আসছে। উনি সিসা করছেন, সিজম করছে, এখন সিআইএসসি পাস করছেন, এবং উনি কিন্তু ওই অডিট বা এই রিলেটেড ইয়েতে এবং বেশ সাইন করতেছেন আর কি। সো দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ড কোনো ফ্যাক্টর না যে আপনি কোথা থেকে আসছেন, ওনার ব্যাকগ্রাউন্ডের দিকে এখন কেউ কিন্তু তাকাবে না সে কোথা থেকে আসছে। একটা ম্যানেজমেন্ট থেকে একটা লোক যদি এসে এই সিএসসি পাস করে ফেলতে পারে, সো এখানে যারা আছেন আমি বলবো প্রত্যেকটা লোক, ওদের জন্য ইজ ভেরি মাচ পসিবল। আর শাহেদ ভাই আপনার কথা শুনে মনে হলো আপনার জন্য জাস্ট সিকিউরিটি ইজ অ্যাওয়েটিং, আপনার জন্য জাস্ট এটা টাইমের ব্যাপার। আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড আছে, আর আপনি এই যে অডিট প্লাস ভিএপিটি যেগুলোর কথা বললেন এগুলোর সাথে রিলেটেড, সো আপনি অলরেডি মনে করেন 50-60% রেডি হয়ে আসছেন আর। সো আমি আপনাকে মানে অ্যাডভাইস করবো, সাজেস্ট করবো আপনি যেন এই পাথ ধরে শওকত আগান। ভাই, আমি তো স্যারকে বলি, স্যার আমাকে বিশ্বাস করে না। আমি এখন বিশ্বাস করবেন। আমি একটু আসেম ভাইয়ের কোশ্চেনের এগেইনস্টে বলতে চাই। সেটা হচ্ছে আসলে যে প্রোগ্রামিং নলেজ লাগবে কি লাগবে না, বা নেটওয়ার্ক নলেজ লাগবে কি লাগবে না, আসলে যে সিকিউরিটি আর্কিটেক্ট সে হয়তো বলে দিবে যে আমাদের যে অ্যাপ্লিকেশন বা যে ডাটাটা আছে সেটা সিকিউর থাকতে হবে। এখন এই সিকিউরটা আমরা কিভাবে এনশিওর করতে পারি? কয়েকটা স্টেপে, যেমন আমরা ফার্স্ট যে আমার যে ডাটা সেন্টার বা যেখানে থাকবে সেটা ফিজিক্যাল সিকিউরিটি থাকতে হবে, মানে সেখানে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, নাম্বার ওয়ান। এরপরে যদি আমরা সফটওয়্যার লেভেলে যদি আসি, তো আমার যে অ্যাপ্লিকেশন যেগুলো রান করছে সেগুলো আসলে কোন পোর্ট দিয়ে কমিউনিকেশন করবে, এটা কি সিকিউর পোর্ট দিয়ে কমিউনিকেশন করবে নাকি এটা আনসিকিউর পোর্ট? যেমন নেটওয়ার্কে বিভিন্ন পোর্ট আছে, এইচটিটিপি যেটা আমাদের আনসিকিউর বলি, এইচটিটিপিএস কে আমরা সিকিউর বলি। তারপরে আপনি ধরেন একটা মেশিনে অ্যাক্সেস করবেন, সেটা কোন পোর্ট দিয়ে অ্যাক্সেস করবেন, এসএসএইচ অ্যাক্সেস করবেন নাকি এফটিপি অ্যাক্সেস করবেন। সো এগুলো যে সিকিউরিটি আর্কিটেক্ট সে বলে দিবে যে আমার এটা সিকিউর কানেকশন হইতে হবে। তো নেটওয়ার্ক টিম তখন সেই পোর্টটা ওপেন করে দিবে যে পোর্টটা মোস্ট সিকিউর। আর যে অ্যাপ্লিকেশন ডেভেলপার সে তার কোডটাকে এভাবে ডেভেলপ করবে, এনক্রিপশন টেকনোলজি টেকনিক, এনক্রিপশন ডিক্রিপশন, হ্যাঁ রাইট, এসএসএল টিএলএস, সে তখন এই জিনিসগুলো সে অ্যাপ্লাই করবে তার অ্যাপ্লিকেশনে। সো যারা আসলে এটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অ্যাপ্লিকেশনে, তারা তাদের পার্টটা করবে।
যারা নেটওয়ার্ক পার্টে এক্সপার্ট তারা তাদের নেটওয়ার্ক কমিউনিকেশনের সেই পোর্টগুলোকে তারা ওইভাবে করবে। আবার ধরেন আপনার যে পাসওয়ার্ড পলিসি হয়তো যে সাইবার সিকিউরিটি যে দেখছে সে হয়তো বলে দেবে যে আপনার পাসওয়ার্ড পলিসিটা এটা হতে হবে যে 45 ডেজ পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ডের এই ক্রাইটেরিয়া থাকতে হবে। আসলে সে সাইবার সিকিউরিটি যে সলিউশন আর্কিটেক্ট সে কিন্তু এই কাজ করবে না, সে কিছু একটা গাইডলাইন বা একটা কিছু দিয়ে দিবে। আর আপনার যদি এই ব্যাকগ্রাউন্ড যদি নলেজ থাকে তাহলে এটা আপনার জন্য আসলে আমি বলবো যে আপনি সেই লাইনে সুপার হয়ে যাবেন এই আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন সিকিউরিটিতে আসবেন, এই সিকিউরিটিও কিন্তু বিভিন্ন লাইন আছে। আপনি কি অ্যাপ্লিকেশনের লাইনে আগাবেন, নাকি আপনি ম্যানেজারিয়াল লাইনে আগাবেন, নাকি আপনি যেমন এই যে সাহেব ভাই একটা কথা বললেন যে আপনি কিছু টুল আছে, টুল দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি, এগুলোকে আমরা বলি ভিএপিটি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আপনার এখানে অনেকগুলো টুল আছে, এটার জন্য কিন্তু আলাদা আরেকটা সার্টিফিকেশন আছে যেটা আমরা বলি সিইএইচ বা এলপিটি, ওটার ওএসসিপি, ওটা আরেকটা ল্যাডার। ওটা হচ্ছে তাদের জন্য যারা হ্যান্ডস অন কাজ পছন্দ করে। ওরা আপনার কাছে টুলস চালাবে, আপনার সিস্টেম সিকিউর কিনা কি কি ভালনারেবিলিটিস বলে দিবে, ওটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, একটা রিপোর্ট দিবে। এটা এরকম অনেকগুলো কোম্পানি অলরেডি কাজ করতেছে। হ্যাঁ, ওরা হচ্ছে প্রফেশনালি আপনার অর্গানাইজেশনে এসে চেক করে দিবে যে আপনার এখানে কি কি প্রবলেম আছে। সো এটা আরেকটা ল্যাডার, আমি ওই ল্যাডারে যাই নাই। ওটা হচ্ছে সিইএইচ, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। আপনার এখানে হ্যাকিং করে দেখাই দিবে আপনার এখানে। ওইটা একটা, আমি ওইটাতে যাই না, আমি গেছি ম্যানেজারিয়াল ল্যাডার, যেটা সিজম, সিকিউরিটি ম্যানেজার। এখানে আমি যেটা করবো, আমি অর্গানাইজেশনের আস্তে আস্তে উপরের দিকে উঠবো, সিসো হওয়ার রাস্তায় যাব, আমি প্রসেস পলিসি নিয়ে কাজ করব, আমার অর্গানাইজেশনের অডিট ঠিক মতো হচ্ছে কিনা ওদের সাথে আমি কাজ করবো, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কিনা কাজ করবো। এগুলো একটু যেগুলো ম্যানেজারিয়াল জব। আবার আরেকটা আছে যেটা বললাম ওই যে সিএ, সেটা হচ্ছে আবার টেকনিক্যাল জব। এখন হ্যাঁ, সকল একটু হেল্প করি। রাইট, যেহেতু এটাতে কাজ করছি ভাই, 10-15 সেকেন্ডে বলে দিই। সেটা হচ্ছে যে ইথিক্যাল হ্যাকিং, তারপর সিএলপিটিপি যেটা বলে সার্টিফাইড লিড পেনিট্রেশন টেস্টার, তারপরে ওএসসিপি, দ্য বিগ ফেমাস ওএসসিপি। এগুলাতে যেটা সুবিধা হয় যে এগুলা আমরা একদম হ্যান্ডস অন শিখছি যে একটা সিস্টেম কিভাবে আসলে আমি ক্র্যাক করব, সেই সিস্টেম আমি কি কি, যেমন লাইক ফর এক্সাম্পল এসকিউএল ইনজেকশন হইতে পারে, ট্রেসপাসিং হইতে পারে, এই ধরনের এররগুলো হইলে বা এই ধরনের হ্যাকিংগুলো হইলে কিভাবে সেটাকে ডিফাইন করব, তারপরে ডিডোস অ্যাটাক হইলে কিভাবে অ্যাটাক করবে, কিভাবে আমি এটাকে ফিক্স করব। তো এই জিনিসগুলো আমরা ওগুলাতে শিখছি আর কি। কেউ যদি হ্যান্ডস অন করতে চায় এই কোর্সগুলো তাদের জন্য, লাইক সিএইচ ভার্সন 10 চলে আসছে, এখন আমি 9-এ পাস করছিলাম। তারপরে সিএলপিটিপি, এলপিটি মাস্টার, এই জিনিসগুলো সে করতে পারে যদি সে কাজ করতে চায়। বা যদি ম্যানেজারিয়াল লেভেলে আসতে চায়, সিকিউরিটি ম্যানেজ করবে কিভাবে, তাইলে এই যে আইসাকা, সিআইএসএসপি, এসব এগুলাই আর সিএসএসপি দুইটাই কভার করে। ওটা ম্যানেজারিয়াল টেকনিক্যাল দুইটা পার্টি দেখো আপনি, কারণ ওখানে টেকনিক্যাল পার্টও আছে, ম্যানেজারিয়াল পার্ট আছে। সিএসএসপি আমি সবাইকে আবার বলতেছি, এই সার্টিফিকেট নামটা মনে রাখেন, সিএসএসপি। যারা সিকিউরিটিতে আসতে চান এটাকে আপনার লাইফ অবজেক্টিভ হিসেবে রাখেন। এটা পাস করলে আপনাকে আর পিছন দিকে তাকাইতে হবে না। এই কানাডা, আমেরিকার মতো দেশে বসে শিওরলি উইল গেট এ জব, জব উইল ফাইন্ড ফর ইউ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা হয়তো এখানে সবাই জব করতেছে, যেটা আমাদের ক্যারিয়ারকে হয়তো আরো এনহ্যান্স করবে। আর যারা নতুন তাদের জন্য তো অবশ্যই তারা একটা টার্গেট নিতে পারে আর কি। নেক্সট কোশ্চেন, এখানে কি কেউ কিছু সাজেস্ট করবে যে স্টাডি করার জন্য এমনিতেও আউটসাইড সোর্স বলতে কোনো ওয়েবসাইট বা কোনো মানে কোনো কিছু আছে যেখান থেকে, আমি বুঝছি সেলফ স্টাডি করা যায়, কিন্তু আমার মনে হয় যে যদি কোনো এক ধরনের ক্লাসের না, এগুলা সেলফ স্টাডি করলে প্রোগ্রেস খুব স্লো হবে আমি যেটা বুঝি। কারণ এখন যে বয়স বা যে সিচুয়েশন আমাদের, এখন সেলফ স্টাডি করে পাস করা এটা হলো 2-3 বছরের ধাক্কা। আর যদি আমরা গ্রুপ স্টাডি করি, গ্রুপ স্টাডিতে হয় কি একজনের প্রেসারে আরেকজন পড়াশোনা করে, ওইটা হলে হবে কি একটা আর্টস থাকবে পড়াশোনা করার, যেটা এখন দরকার। তো ওই জন্য আমার মনে হয় যে আমরা যদি একটা গ্রুপ করে পড়ি তাহলে এটা আমাদের সময় অনেক কম লাগবে এতে। জামিল ভাই, আমি একটা জিনিস শেয়ার দিছি, এটা কি আপনাদের এখানে আসছে এই শেয়ারটা? হ্যাঁ, গুগল আপনাদেরকে একটা ছোট জিনিস আমি দেখাতে চাই। আজকে যেহেতু ট্রেনিং আসছে, একটা ছোট জিনিস এখান থেকে নিয়ে যান। ভাইয়ের কোশ্চেন করলে আমার মনে পড়লো আর কি। আপনারা দেখেন এই যে দেখা যায় লিপজেন দেখা যাচ্ছে, অনেকেই জানে না হয়তো। এই যে আমি দেখেন এই লিপজেনের এলআইতে আমি ঢুকলাম, এখানে একটা দেখেন গুগলের মধ্যে একটা সার্চ স্ক্রিন আসছে। হ্যাঁ, এখন আমি লিখলাম সিসিএসপি, ধরুন সিসিএসপি হচ্ছে ক্লাউড সিকিউরিটি, দিলাম। জাস্ট একটা জিনিস, একটু এই জিনিসটা কাজে আসতে পারে রিসোর্সের জন্য। এই যে দেখেন এখানে অনেকগুলো বই লিস্ট আসছে। হ্যাঁ, এই যে দেখেন আপনি এখানে ইয়ার বলে একটা কলাম আছে, আপনি ইয়ারে ক্লিক করেন। ইয়ারে ক্লিক করলে দেখবেন যে এগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে এখানে 2020-এর বই, কিন্তু এটা 2020 মানে মাত্র বের হয়েছে আর কি। হ্যাঁ, আমি ক্লিক করলাম, আপনি ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসতেছে। এই যে লিপজেন, এটা ওদের নিজস্ব, এটাতে যদি না পান এটাতে যদি না পান এটাতে, এভাবে ব্লু গুলাতে আপনি ইয়ে করতে পারবেন। সো আমি এখন লিপজেনে ক্লিক করলাম। এই লিপজেনে যদি আপনি ক্লিক করেন, এই যে গেটে দিবেন, খালি আপনার ডাউনলোড হয়ে যাবে, পিডিএফ মোডে আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে।
এই জিনিস আবিষ্কার হওয়ার পর আমার সার্টিফিকেশনের বই টাকা দিয়ে কিনতে হয়নি আর। এটা Nice, রাশিয়ান ওয়েবসাইট আমেরিকান সব বই এখানে দিয়ে রাখে। সো আপনাদের জানা রাখলে আপনার রিসার্চ যে কোনো সার্টিফিকেশন বই এখান থেকে পাবেন, বাট আমাকে কপিরাইট আইনে মানে আবার ঝুলে দিয়ে নাই আর কি। কিন্তু সকলের সমস্যা একটাই, আইসাকার গুলা পাওয়া যাচ্ছে না, এগুলা তো প্যারা। আইসাকারের জন্য আমি আসছি, অসুবিধা নেই, আমি তো আসছি। জামিল ভাই কি আমি কিছু আছি বলবেন? আমি আছি জামিল ভাই আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আমার একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ শওকত ভাই, খুব ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন। আমার কোশ্চেন হচ্ছে যে মেইনলি আমি সিস্টেম অ্যাডমিন ব্যাকগ্রাউন্ডের, আমি আমার প্রফেশনাল শুরু করেছিলাম প্রোগ্রামিং দিয়ে, পরে আমি সিস্টেম অ্যাডমিনে চলে এসেছি মেইনলি লিনাক্সে। তো আমি দেখেছি বেশিরভাগ সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি টাইপ এই কোর্সগুলো আসলে ওভারঅল সবকিছু কভার করে, বাট আমি একটু জানতে চাচ্ছি কোনো অপারেটিং সিস্টেম রিলেটেড লাইক ফোকাস অনলি অন লিনাক্স অর ফোকাস অনলি অন উইন্ডোজ, এরকম কোনো টার্গেটেড কোনো সিকিউরিটি আছে কিনা, কোনো কোর্স বা সার্টিফিকেশন আছে কিনা? আসিফ কি জানো এমন কিছু? আমার সিকিউরিটি রিলেটেড কিছু নাই, বাট আমি জানি যে ওগুলার অ্যাডমিনিস্ট্রেশন অপারেশন ওই রিলেটেড সিকিউরিটি এই ধরনের মনে আলাদা স্পেসিফিক আছে। যদি মানে ভাইয়া যদি রেড হ্যাট নিয়ে কাজ করতে চান, রেড হ্যাটের তো রিসেন্টলি যে সার্টিফিকেশন গুলো আছে, লাইক আপনি যদি হার্ডেনিংটা করেন তাহলে রেড হ্যাটের মোটামুটি ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে লাইক সিকিউরিটি রিলেটেড গুলো, ওইটার জন্য স্পেসিফাইড হচ্ছে হার্ডেনিং। রেড হ্যাট ওই হার্ডেনিংটা করতে পারেন, এখন 8 চলতেছে যেহেতু। আর হচ্ছে যে ভার্চুয়ালাইজেশন, ওপেন স্ট্যাক, এগুলো তো রেড হ্যাটের ভাই আগে থেকেই ছিল। তো সিকিউরিটি রিলেটেড আসলে ওইভাবে অপারেটিং সিস্টেমগুলোর জন্য নাই, কিন্তু স্পেসিফিকলি অনলি রেড হ্যাটেরই আছে যে আমি রেড হ্যাটের সার্ভারটাকে কিভাবে আসলে স্ট্রেনথেন করতে পারি, কিভাবে সিকিউরিটিগুলোকে মেজার করতে পারি, কোন কোন লুপহোলসগুলোতে আসলে অ্যাটাকগুলো হইতে পারে, ওই জিনিসগুলোর জন্য রেড হ্যাটের আলাদা করে আছে, বাট অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য নাই আসলে। ওকে, আপনি যখন সিকিউরিটি সার্টিফিকেশন করবেন ভাই, আমার কথা হচ্ছে জেনেরিক গুলো করেন, কারণ এগুলো আপনার সবদিকে ভ্যালু এড করে। আমি যতগুলো করছি 7টাই জেনেরিক, একটাই খালি আমি ভেন্ডর সার্টিফিকেশন যেটা বলে একটাই করছি, AWS। সো ভেন্ডর সার্টিফিকেশন আপনি ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জবের জন্য দরকার না হচ্ছে। আপনি মনে করেন একটা জায়গায় জব করতেছেন কানাডায়, যেখানে মাইক্রোসফটের জিনিসপত্র ইউজ হবে, MCSE আপনার করা দরকার, তখন আপনি করেন। কিন্তু আগে থেকে আপনি যখন করবেন, আমি অ্যাডভাইস করবো যে জেনেরিক গুলো করেন, কারণ ওই জেনেরিক করলে আপনার সবকিছুর জন্য ফিল্ড ওপেন। আপনি যখন একটা স্পেসিফিক ভেন্ডর করবেন তখন কিন্তু ওটার দিকে আপনি ডাইভার্ট হয়ে গেলেন, তাই না? সো আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, বেস্টটাতে ইনভেস্টমেন্ট করা সব থেকে ভালো। সো জেনেরিক গুলো বেটার। যদি আপনি জবে ঢুকেন, জবের জন্য লাগে, তখন ওই যে লিনাক্স, ইউনিক্স বা ওই বেসে আপনি জানেন। আর হচ্ছে এইটা হচ্ছে ভাই জেনেরিক সার্টিফিকেশনটা আসলে লাগে হচ্ছে যারা একদম নতুন ক্যারিয়ার শুরু করতে চায়, কারণ তখন দেখা যায় ডিফারেন্ট জায়গাতে তাদের হ্যান্ডস অনে কাজ করতে হবে। তো আমি আমার ক্যারিয়ার থেকে যখন শুরু করছি আর কি ভাই, তখন আমার ITIL, CCNA, মাইক্রোসফট এগুলো আমার কাজের জন্য দরকার হয়েছে, বাট এই মুহূর্তে এসে আমাকে আসলে ওইগুলো আমার ওইভাবে কাজে লাগে না। হ্যাঁ, সো এই জন্য আর কি ভেন্ডর ডিপেন্ডেন্ট কোনো সার্টিফিকেশন এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে করাটা বোকার, তখন আসলে ইন্ডিপেন্ডেন্ট সার্টিফিকেশন গুলোর পিছনে যাওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব কোশ্চেন করবে, সাকিব মাহমুদ প্রীতম। সাকিব। জি শওকত ভাই, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম এক্সপেরিয়েন্সের যে ব্যাপারটা, হ্যাঁ, যে পরীক্ষার জন্য যে এক্সপেরিয়েন্সের ব্যাপারটা আপনি যেটা উল্লেখ করলেন, সেটা কি আমার অর্গানাইজেশন থেকে মানে অ্যাপ্লাই করার জন্য কি সাইন কি লাগবে? কারণ আমার এক্সপেরিয়েন্স। জি বলেন। জি, ওই আইসাকার যেগুলো আছে ওরা একটা ফিজিক্যাল একটা পেপার দেয়, ওটা আপনি প্রিন্ট নেবেন। প্রিন্ট নিয়ে ওইখানে আপনাকে একজন ইয়া করে দিতে হবে যে এই লোক যা বলতেছে তা সত্যি, ও এক্সপিরিয়েন্স আছে আমি জানি। এটা আপনার বস হলে ভালো, কারণ ওরা বস হলে একটু বেশি টাচ করবে। এটা যদি আপনার একটা পিয়ার হয় তাও ওকে। বড় যেটা করতে পারে, ওই পিয়ারের কাছে তারা একটা ওর ইমেল থাকে, নাম্বার থাকে, তাকে কল দিতে পারে তার যদি সন্দেহ হয়। হ্যাঁ, ইউজুয়ালি আমি দেখছি যারা ভালো কোম্পানিতে জব করে, যাদের ইন্টারনেটে ওরা একটু সার্চ করে তো ইয়ে করে দেখে, যে যেমন বাংলা লিঙ্ক ওরা ওয়েবসাইটে গেলেই পাবে। যেমন কানাডাতে আপনারা জব করেন, ডেফিনেটলি সবার এরকম এস্টাবলিশড ইয়ে আছে, এগুলোতে গেলে ওরা সাধারণত করে না। এখন আপনার যদি বস থেকে আপনি সিগনেচার না পান, আপনার যদি কোনো একটা পিয়ার বা কোনো একটা কলিগ যদি লিখে দেয় যে আমি সার্টিফাই করতেছি, ওর যেটা বলতেছে ও যদি ওখানে সিগনেচার করে দেয়, ওটা আপনি স্ক্যান করে পাঠিয়ে দিলে মোরলেস ইট উইল বি ওকে আর কি। সো এইটা আমি আগেই বলছি যে 90% হচ্ছে আপনি সিকিউরিটি পাস করেন, বাকি 10% হচ্ছে ওই এক্সপেরিয়েন্সের ইস্যুটা। সো ওইটা নিয়ে আপনার ওয়ারি হওয়ার কোনো দরকার নেই, ওইটা ম্যানেজেবল। যদি আপনার কাছাকাছি এক্সপেরিয়েন্সও থাকে, দিস ইজ ম্যানেজেবল। আসলে আমি এটা জানতে চাচ্ছি কারণ আমার এক্সপেরিয়েন্স অ্যামাউন্টটা খুবই কম, সেটা হচ্ছে মাত্র 2 বছর, এবং তার মধ্যে 1 বছর হচ্ছে বাংলাদেশের হোম মিনিস্ট্রিতে। এবং সেইখানে মানে যেই ডিপার্টমেন্টে আমি ছিলাম, ওখানে আমাদের ওই আর্ম ফোর্সেস এর অফিসার আর কি অনেকে ছিলেন, আমার ইমিডিয়েট বস, এবং তারা এখন আর মানে বর্তমানে ওখানে নাই। বাট আমার সিভিলিয়ান কলিগ যারা ছিলেন সেই সময়, কোন কলিগ আছে না ওখানে আগের কোন কলিগ বা সামথিং, ওদের থেকে দিলে কোনো সমস্যা। আচ্ছা, এটা কাজে লাগাতে পারবেন, নো ওয়ারি।
আর ভাই সিআইএসএম এর রিকোয়ারমেন্টটা ভাই কয় বছর? কারণ সিএসএসপি নিয়ে আমি একটু আসলে ঘাটাঘাটি করেছি, সেখানে হচ্ছে রিকোয়ারমেন্টটা আমি যতদূর জানি 5 বছর, যদি সাইবার সিকিউরিটিতে মাস্টার্স থাকে সেক্ষেত্রে সেটা 4 বছর। হ্যাঁ, সিজমের সেম 5 বছর, যদি আপনার 4 বছরের একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে, যেটা আমাদের এখানে মোরলেস সবারই আছে, ওদের জন্য 4 বছর, 1 বছর লেস আর কি। আর ভাই কম এক্সপিরিয়েন্সের জন্য, যাদের ধরেন 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স আছে সর্বোচ্চ, তাদের জন্য আপনি কোনটা সাজেস্ট করবেন? কোন এসএসসিপি, যেটা হচ্ছে আইএসসি2 এর এসএসসিপি, আপনি আইএসসি2 এর ওয়েবসাইটে ঢুকলে দেখবেন। আর আইসাকার একটা আছে, এটা কি নেক্সাস বলে না আসিফ, এটা কি যেন ওদের একটা এরকম একটা সার্টিফিকেশন আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সাইবার সিকিউরিটি এনএক্সএস, সাইবার সিকিউরিটি এনএক্সএস, হ্যাঁ, ওটা হচ্ছে যারা শুরু করতে চায়। আর এর বাইরে ওই কমশিয়ে, ওই যে একটা ভাই এখানে বলছিলেন প্লাস, হ্যাঁ ওটা এ প্লাস সিকিউরিটি প্লাস ওইগুলো হবে, এরকম 2-3টা সার্টিফিকেশন আছে, ওগুলো দিয়ে শুরু করলে বেটার। তাহলে আপনার দেখা যাবে নলেজটা খুব একদম মানে একদম ঠাস করে লাভ দিছে এরকম না, মানে আস্তে আস্তে উঠবে আর কি। আস্তে রাইট। এটা একটা হ্যাঁ। আমি আর কি একটু চাচ্ছিলাম ভাই, মানে একটু হায়ার লেভেল ডিগ্রি চাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার সাইবার সিকিউরিটিতে অলরেডি মাস্টার্স আছে, আর আমি সাইবার সিকিউরিটি সিজম দিয়ে শুরু করব। সিজম দিয়ে শুরু, সিএসএসপি ডাইরেক্ট করলে হয়তো একটু কষ্ট হয়ে যাবে, বাট সিজম করে সিএসএসপি একটা ভালো ইয়ে, কারণ সিজমে সিএসএসপি 30% কভার করে। আপনি সিজম যখন পড়ে ফেলবেন, দেখবেন যে ওই সিএসএসপি 30% এটা দিয়ে কভার হয়ে গেছে। সো পরে আপনি সিএসএসপি করলে আপনি কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন। সো সিজম করে সিএসএসপি করলে এটা আমি সাজেস্ট করব আপনাকে। ডাইরেক্ট সিএসএসপি ধরতে আমি সবাইকে বলি না, কারণ খুব কঠিন, তো এটা ডিমোটিভেট হয়ে যাও কিছুদিন গেলে। রাইট রাইট। সাকিব কিন্তু এটা জানে, তাও জিজ্ঞেস করছে, এটা আমি ওরা বলছি। এটা ভ্যালিডেট করে নিলাম। আমি আসলে চাচ্ছিলাম যে মানে সিজমের যেটাও বললেন যে আসলে ওটাতেও 4 বছরের এক্সপিরিয়েন্স লাগে, আমি তার সিজম অ্যাপ্লাই করার আগে আসলে আরেকটা সার্টিফিকেশন করতে যাচ্ছিলাম, তো এসএসসিপিটা আর কি। এসএসসিপি হ্যাঁ, অনেক বেশি টেকনিক্যাল ইয়ে, আর হচ্ছে অথবা নেক্সাস, আপনি একটু অনলাইনে ইয়ে করে দেখেন যে এগুলোর মধ্যে কোনটার ভ্যালুটা অপেক্ষাকৃত বেশি, এগুলো একটু গুগল করলে দেখা যায়। সো একটু দেখতে পারেন। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন নেক্সট? আচ্ছা, আমি রিজওয়ানা, আসিফ, তারানা, নাহিয়ান এবং সাকিবকে একটা গ্রুপ করছি আমরা, সিকিউরিটি সার্টিফিকেশন স্টাডি গ্রুপ। ওখানে আমি অ্যাড করছি, কারো কোনো কোশ্চেন থাকলে ওখানে আমরা আলোচনা করতে পারি, বা কেউ যদি ইন্টারেস্টেড। আমাকে অ্যাড করে নিতে পারেন, রূপকের সবির কাছে আমি নাম্বার পাঠিয়ে দিব, যদি মনে হয় যে অ্যাড করলে আচ্ছা, আমি ভ্যালু করতে অফ কোর্স, হ্যাঁ অফ কোর্স, অফ কোর্স, ঠিক থ্যাংক ইউ আছে। শাহিদ ভাই। কি শেয়ার করতেছেন? আমি হোয়াটসঅ্যাপ তো নাকি হোয়াটসঅ্যাপে করব, কোনটাতে করলে সুবিধা হয়? হোয়াটসঅ্যাপে স্যার আমরা খুবই অ্যাক্টিভ, ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিন রাত জেগে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপেই করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? শফি, আমি হুমায়ুন বলছিলাম আর কি। হ্যাঁ হুমায়ুন ভাই, জি বলেন। তো শওকত ভাইকে খুবই ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য, এবং আসলে আমার কোনো টেকনিক্যাল কোশ্চেন নেই আপনার কাছে। আমি শুধু এটুকুই বলবো যে আপনি যদি আমাদের ফেসবুকে কানেক্ট হন আর কি আমাদের সাথে, আমাকে যদি একটু রিকোয়েস্ট পাঠিয়ে দেন তাহলে কষ্ট। হ্যাঁ হ্যাঁ, তো শফি নিশ্চয়ই পাঠিয়ে দেবে। তো পরবর্তীতে হয়তো আমরা সাইবার সিকিউরিটির উপরে আরো প্রেজেন্টেশন বিভিন্নভাবে অ্যারেঞ্জ করব। তো আমরা হয়তো এটার অ্যাপ্লিকেশন ব্যাপারটাও আসলে জানতে চাই, কারণ আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের আইটি লোকজন আছে, ইঞ্জিনিয়ারিং মানে প্রফেশনালস আছে যারা এখানে কাজ করে। তো সেই ধরনের কিছু আরো অন্যভাবে আসলে এটাকে আরো করা যায় কিনা, তো আপনার ইনপুট অবশ্যই এখানে কাজে লাগবে। সে সাথে আপনিও আমাদের এখান থেকে যদি ধরেন অন্যান্য স্পিকার যারা থাকবে তাদের কাছ থেকে আপনি ধরেন একটা কোলাবোরেশনের মাধ্যমে আর কি, যদি আমরা একটু নলেজটা শেয়ার করতে পারি সবাই, সেরকম একটা কিছু করতে যাচ্ছি। তো আপনি যদি জি জি, আরো যদি মনে হয় যে আমি আরো স্পেসিফিক কোনো সার্টিফিকেশন বা ওরকম কোনো ইয়ে অ্যারেঞ্জ করা দরকার আছে, আমি এটার জন্য রেডি আছি। আসলে সার্টিফাই হয়ে যাওয়ার পর আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমাকে সার্টিফিকেশন ওদের থেকেও বলে, আইএসসি আইসাকা বলে, যেটা তোমার দায়িত্ব এটা বাকি সবার মধ্যে ছড়ায় দেওয়া, যত বেশি সোশ্যালকে দেওয়া যায় আর কি। সো এটা আমি চেষ্টা করতেছি, যদি লাগে এনি টাইম। জি, কংগ্রাচুলেশন আবারও আপনাকে যে 2 বছর 3 বা 2.5 বছরের মানে মধ্যে এতগুলি সার্টিফিকেশন করা খুবই আসলে কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাকে আমরা গেস্ট মেম্বার হিসেবে আসলে আমাদের অ্যাসোসিয়েশনে নিয়ে নিতে পারি। তো শফির কাছে আমি ব্যাক করতেছি। শফি, হ্যাঁ, সবাই একটা ছবি তোলা দরকার আমার, কারণ সবাই ভিডিও অন করুক। হ্যাঁ, সবাই যদি যারা অসুবিধা না থাকে, কারণ যদি ভিডিও দুইটা কাজ, একটা ভিডিও অন করা, একটা হাসা একটু। একটু এটা আমি
আসেম সবাই একটু হাসলে মানে ভালো হয়। সবাই কি ফিশ বলবে একসাথে নাকি? ছবি তুলে ফেলছে। আশা করি সবাই ইয়ে করে দিছে যারা। তাসরিফ, সুজন ভাই, আমার ডেস্কটপে ওয়েবক্যামটা নাই, সরি। ও রিজওয়ানা সালাউদ্দিন ভাই, হ্যাঁ ওনার ডেস্কটপে ইয়ে নাই, কি ক্যামেরা নাই মাশাআল্লাহ আছে কিনা? তুমি লস অ্যাঞ্জেলেসে নাকি রিজওয়ানা? আরে আমি বাইরে স্যার, ব্যাকইয়ার্ডে। ও মেয়েকে পাহারা দেই। আচ্ছা, দাও পাহারা দাও। 1 2 3 চিজ। স্মাইল ফিশ চিজ। ওকে ডান। ফিশ এন্ড চিজ। আগে বলবেন না, একটু সেদি কুদে আসতাম। দূর। সাফি ভাই কিছু বলবেন নাকি? থ্যাংক ইউ শওকত ভাই, খুবই ইনফরমেটিভ প্রেজেন্টেশন, খুবই ইন্সপায়ারিং আর কি। আমার লাইফে আরেকজন শাহাদত ভাই ছিলেন, অ্যাকচুয়ালি আমরা একসাথে চাকরি করতাম, এখন গ্রামীণ ফোনের সিকিউরিটি আছে না। হ্যাঁ, তো উনি একজন এরকম শুধু একটা পর একটা সার্টিফিকেশন করে যেত আর কি, আর ওনার অনেক সার্টিফিকেশন, উনি অনেক নলেজও আছে, আমার সাথে রেগুলারই উনি আমাদের গুরু টাইপ লোক আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কলিগ ছিলেন, আমার সিনিয়র ভাই, একসাথে আমরা অনেকদিন চাকরি করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন গ্রামীণ ফোনের হেড অফ মানে প্রিন্সিপাল আর্কিটেক্ট। রাইট, হ্যাঁ জি জি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল। শওকত, আমার ওই সেম টাইপ আর কি, আমি যদিও প্রজেক্ট ম্যানেজার, তো আমারও পিএমপি আছে এবং আরেকটা সার্টিফিকেশন আছে আইপিএম এর, জার্মানির দুইটা। তো হাউএভার আমি জানতাম তোমার সম্পর্কে আগেই, এখানে আসার আগেই, যে সার্টিফিকেশন মানে বাংলাদেশের সিকিউরিটিতে যদি কোনো বস থাকে তাহলে তুমি প্রথমে তোমার নাম আসে। এমন কিছু না। যখন রূপকের মুখে তোমার কথা শুনলাম তখনই মনে হলো যে ইউ ডিড দ্য রাইট থিং, যে আমাদের এরকম একজন লোক দরকার ছিল আমাদের কমিউনিটিতে একটু ইনপুট দেওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছি শাহেদ ভাই অলরেডি সেটার অপরচুনিটিটা অলরেডি নিতে পারছে, যে আমরা তোমাকে অ্যাড করে, সো আমরা এটার একটা কন্ট্রিবিউশন নিতে পারবো তোমার কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদিও আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর আমি তো বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সো এমনিতেই আমি লাইন অনেক চেঞ্জ করে ফেলছি, মেকানিক্যাল থেকে তোমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, অল প্রজেক্ট ম্যানেজমেন্ট টেলকোতে, এখন আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপরও আমিও চিন্তা করতেছি যে কিভাবে কোনখান থেকে শুরু করা যায়, এরকম যদি কোনো সুযোগ আসে যে কোন সার্টিফিকেশনটা দিয়ে আবার শুরু করব অনেকদিন পরে, তবে এটা আমার টু ডু লিস্টে আছে। সো দেখি শাহেদ ভাইয়ের সাথে থেকে কিছু করা যায় কিনা, আর তুমি তো আসোই। হ্যাঁ, যেটা করো তুমি সেটা করে ফেলছো, আমি তোমাকে পিএমবি করতে বলতাম, তুমি করে ফেলছো অলরেডি। সো হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ডেফিনেটলি অনেক ভালো সার্টিফিকেশন, তুমি স্বীকার করবা। এবং খুবই উনি এখন পিএমবি পড়াবে আমাদের, মারুফ ভাই এখন এই পিএমবি পড়াবে আমাদের। হ্যাঁ, আমাদের আসলে নেক্সট 17 জুলাইতে আরেকটা সেশন আছে, সেটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। তো ওইখানে আর কি আরো একজন বড় ভাই আছে আমার, অনেক বেশি এক্সপেরিয়েন্স। তো ওই প্রেজেন্টেশনটা 17 জুলাই ফ্রাইডেতে এরকম 7 to 8 হবে আর কি, এরকম একটা। হ্যাঁ, আমি আজকে যারা পিএমবি কিন্তু এই ডিসেম্বরে চেঞ্জ হয়ে যাচ্ছে, সো কেউ যদি পরীক্ষা দিতে চায় এই ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে। সেকেন্ড জানুয়ারি চেঞ্জ হবে। এখন পিএমবক 6 চলতেছে, এটা 7 চলে আসবে। সো কারো যদি পিএমপি নিয়ে কোনো সাপোর্ট লাগে, বই লাগে, ইয়া লাগে, আমাকে হোয়াটসঅ্যাপে জানালে হবে। এই টিমের ভিতরে অলরেডি কয়েকজন আছে যারা পিএমপির পটেনশিয়াল ক্যান্ডিডেট, তারা চলতেছে প্রিপারেশন। দেখা যাক, এখন সম্ভব ডিসেম্বরের মধ্যে টার্গেট রাখেন, এরপরে অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক কঠিন হয়ে যাবে এরকম শোনা যাচ্ছে আর কি। এখন পুরো আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোভিড এর সময়টা কাজে লাগানো আমি সাজেস্ট করি। অ্যাজ এ ট্রেনার আমি বলবো যে তুমি যেহেতু অনেকগুলো সার্টিফিকেশন করছো, আমার মনে হয় টু গেট সার্টিফাইড আসলে নট টু ওয়ারি অ্যাবাউট চেঞ্জিং দ্য কন্টেন্টস অর সিস্টেম। ওরা যতই বলে এগুলো আকাশ পাতাল চেঞ্জ হবে না, অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না 1920। সো এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট গেট রেডি, কন্টেন্ট সেম, প্রজেক্ট সবসময় একই রকমই থাকবে, শুধু নেচারটা চেঞ্জ হবে। সো স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে আনসার করলেই হবে, আর কিছু না। তো আজকে যারা আসছে, আশা করব যে 17 জুলাই, কখন মারুফ টাইমটা কখন? 7 to 8 স্পেসিফিক টাইম। 7 to 8 না, পিটি টাইম। তো সবাই ওই প্রজেক্ট ম্যানেজমেন্টের ওই সেশনে থাকবেন আশা করছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। শিওর প্লিজ। জি, আমার নাম ফারজিন, আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি সাইবার সিকিউরিটিতে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি এখনো কোথাও জবে জয়েন করি না এবং আমার আগের এক্সপেরিয়েন্সও নাই, মানে আইটিতে আছে, সাইবার সিকিউরিটিতে না।
তা আমার জন্য কি সিকিউরিটি প্লাসটা বেটার হবে কম্পটিয়ার নাকি এসএসসিপিটা বেটার হবে? এখন এটা ডিপেন্ড করে আপনার ওইখানকার দেশে কোনগুলো বেশি চলতেছে, কানাডাতে কোনটা আপনি আসলে যেটা করতে পারেন যে জব সার্কুলার গুলো দেখে একটু দেখতে পারেন কোনটা বেশি ডিমান্ডিং আর কি। হ্যাঁ, যেমন বাংলাদেশে কিন্তু লেভেলের ধরা হয় এজ এ স্টার্টিং দুইটা স্টার্ট করতে পারে। আমরা তিনটা বললাম, একটা আইসাকার যেটা ওই নেক্সাস, হ্যাঁ নেক্সাসের ওইটা, নেক্সাসের জন্য কোনো জব এক্সপেরিয়েন্স লাগবে না সার্টিফাইড হতে? খুবই অল্প, ওইটা মনে হয় ওরকম লাগে না। আমি ঠিক আমি নেক্সাস দেখি না, আপনি একটু আইসাকার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। ওটা যেহেতু স্টার্টারদের জন্য খুব বেশি এখানে লাগার কথা না হয়তো, বা ওই যে ওটা আপনার যে জব না থাকলেও চলবে। আর সেকেন্ডলি হচ্ছে এসএসসিপি, আর 3 নম্বর হচ্ছে এখন বাংলাদেশে আমি কথা বলি, বাংলাদেশে যেমন সিএসএসপি এমন একটা সার্টিফিকেশন যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় সেল হয়, বাংলাদেশেও সেল হয়। এটার প্যারালাল আরেকটা ইয়ে আছে যেটাকে আমরা বলি সেন্স, SANS, সেন্সের কিছু সার্টিফিকেট GISC বা এরকম কিছু বলে, যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, $2000-3000 করে পাস করতে হয় আর কি। সো ওই সেন্স গুলো যেমন আমাদের এদিকে চলে না, বাংলাদেশে এগুলো আসে না, এত বেশি টাকা হওয়াতে লোকজন এগুলো দেয় না, কিন্তু ইউএস এর সাইডে এগুলো কিন্তু ঠিকই ভ্যালু আছে। সো এখন আপনি কানাডার একটু জব করে দেখেন যে আপনার আসলে স্টার্টিং আপনি 2-3টা একটু রিসার্চ করলে পাবেন যে এই নেক্সাসের এটা বেশি চাচ্ছে এসএসসিপির সাথে, রাইট, স্টার্টারদের জন্য যেগুলো একদম মানে স্টার্টার পজিশন সিকিউরিটির জন্য কোনটার নামগুলো বেশি আসতেছে। সো যেটা আসবে ওইটার প্রতি আগানো আমার মতে ভালো, কারণ আপনার যেটা ফিল্ড সেটার সাথে ম্যাচ করে আপনার আগানো উচিত আমার মতে আর কি। সো আপনি মাস্টার্স করে ফেলছেন, এটা ডেফিনেটলি আপনার অনেক রিকোয়ারমেন্টকে এটা করে দিবে, নালিফাই করে দিবে। অনেক সময় দেখা যায় যে 1 বছর এক্সপেরিয়েন্স মাস্টার্স এটা সেম নালিফাই হয়ে যায়। সো আপনি একটু ওইটাও সার্চ করে দেখবেন রিকোয়ারমেন্টের মধ্যে এটা কোনো ভ্যালু অ্যাড করতেছি না, ডেফিনেটলি এটা একটা ভ্যালু অ্যাডিং থিং, কারণ মাস্টার্স একটা অনেক বড় ব্যাপার। সিএসএসপি তে তো 1 বছর এটা কভার করে। তো ও এক যেমন বছর cover করে। মাস্টার্সের পর এখনো সাইবার সিকিউরিটিতে জব স্টার্ট করেছে, বাট আমার এখনো স্টার্ট হয় নাই। সো আমি চাচ্ছি আর কি কোন একটা সার্টিফিকেশন করে যদি স্টার্ট করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। বেসিক দিয়ে শুরু করলে সবথেকে ভালো হয়। আর ভেরি গুড, আপনি বেস্ট অফ লাক ফর ইউ বোথ অফ ইউ, কারণ একদম খুব ভালো জায়গা দিয়ে শুরু করছেন এবং আপনাদেরকে জব খুঁজতে হবে না, আগামী 2-3 বছর পরে দেখবেন ফিল দ্য ডিফারেন্স আর কি। ভাই এখানে একটা সাজেশন হতে পারে সাকিব, সেটা হচ্ছে যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং, এই সার্টিফিকেশনটা আসলে স্টার্টআপদের জন্য খুবই ভালো, কারণ এটা একদম হ্যান্ডস অন শেখা যায়। তো যদি CH ভার্সন 10টাও যদি আপনি শুরু করতে চান, ওটাও আসলে বেশ ডিমান্ড আছে, আমি দেখলাম কানাডা জব মার্কেটে CHটাও মোটামুটি স্টার্টআপ যারা করতে চায় তাদের জন্য ভালো আর কি। তো ওটাও দেখতে পারেন এগুলো। এটা খুব ভালো। হ্যাঁ, আমি ওই লাইনে যাই না, কারণ আমি আসলে ওই টুলস আমার ভয় লাগতো। কারণ আমি জানি আপনারা জানেন কিছু টুলসের নাম জানেন, Nmap, নেসাস, নিকটো, ওয়াপিতে এরকম কিছু, রাইট। হ্যাঁ, কালি লিনাক্স বিখ্যাত জিনিস, একটার মধ্যে সবকিছু ঢুকানো থাকে। সো ওইটা একটা ডিফারেন্ট ব্র্যান্ড, ওগুলো আপনার জন্য ডেফিনেটলি ভ্যালু অ্যাড করবে যদি আপনি ওই লাইনে যেতে চান। আপনি যদি বলেন যে আমি ভিএপিটি ভয় লাগে, আমি ওই লাইনে যাই না, আমি ম্যানেজার। আমার টুলস একটু ভয় লাগে। কিন্তু এটা যেটা হয় কি ভাই, ওই যে নলেজ লেভেলে স্টার্টিং যদি আপনি শুরু করতে চান, তখন ওই হাতে কাজ করে শিখে গেলে পরবর্তীতে আসলে ওই নলেজটা খুবই কাজে লাগে। বড় বড় সার্টিফিকেশনে যখন আপনার বেসিকটা ক্লিয়ার থাকবে, ওইটা ইজি আর কি। আমার ক্ষেত্রে এটা হইছে, আমি জানি না সবার ক্ষেত্রে হয় কিনা, বাট হ্যান্ডস অনটা খুব কাজে লাগে বড়। এটা একটা অপশন আর কি, রাইট। ওটাতে এক্সপেরিয়েন্স লাগে না? ওটাতে এক্সপেরিয়েন্স লাগে না ভাই, এক্সপেরিয়েন্স লাগে। ওকে, সো আপনার জন্য এটা আরেকটা গুড অপশন। সো আর কি কারো কোনো কোয়েরিজ? হোপফুলি আমরা একদম লাস্ট দিকে চলে আসছি। আর যদি না থাকে তো আমি আপনাদের কাছে বইয়ের সোর্স দেখে দিন, লিবজেনে গিয়ে একটু লেখা থাকে লাইব্রেরি জেনেসিস, LIBGEN, ওখানে গিয়ে আপনি ইয়ারে ক্লিক করবেন, এনি সার্টিফিকেশন বই 80-90% বই আপনি ওখানে পেয়ে যাবেন। ওটা আবিষ্কৃত হওয়ার পর আমার আফসোস হয়েছিল, এতগুলো বই আমি কেন কিনলাম এতদিন। আমি আমেরিকা থেকে এমন হয়েছে যে CSSP বই করছি বাংলাদেশি টাকায় 7,000 টাকা। তারপরে শন হ্যারিসের বইটা আমার এত ভালো লাগছে, অরিজিনাল, ওটা 12,000 টাকা দিয়ে আমি আনাইছি এখানে। পরে আমার মনে হয়েছে হাই সব তো এখানেই আছে, আমি কেন আনাইলাম। সো আমাদের না আস্তে আস্তে উঠাই নাও, কিস্তিতে উঠাই নাও। তো শওকত, তো আমাদের এখানে অনেকেই সিকিউরিটির ব্যাপারে কোর্স বা জানার ব্যাপারে, নলেজ গ্যাদারের ব্যাপারে এবং সার্টিফিকেশনের ব্যাপারে আগ্রহী। তো হয়তো তোমার সাথে কেউ যদি যোগাযোগ করে হয়তো করতে পারে। হোয়াটসঅ্যাপে থাকলে ওখানে মেসেজ দিলেই হবে, পার্সোনাল মেসেজ দিলে হবে, ফেসবুক আছে, লিংকডইনে আমাকে বলবো এখনই অ্যাড করে নেন। সো সব দিকেই আমি রেডি আছি, কোনো সমস্যা নেই। আমার ডিউটি অ্যাজ এ সার্টিফাইড, আরো বেশি সার্টিফিকেশন যত বেশি আনা যায়। আমি অনেকদিন ধরে কাজ করতেছি এবং আমি বলছিলাম যে CSSP আমাদের 8 জন ছিল 20 বছরে, আমি 9 নাম্বার ছিলাম। এটা 2018 ফিগার। এরপর আমরা যেটা করলাম, একটা CSSP হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম, আমরা রেগুলার ওখানে পড়াইতাম। আমি প্লাস আগে যারা পাস করছে এবং যারা করতেছে। 2019-এ একটা বছরে বাংলাদেশের সার্টিফিকেশন সংখ্যা 9 জন থেকে 20 জন হয়ে গেল। 9 জন থেকে 20 জন। এটা বাংলাদেশে গত 20 বছরে কখনো এত ওপেন ছিল না। কেউ সাপোর্ট দেওয়া, হেল্প করা, বই দেওয়া, পড়ানো, আমরা এটা আল্লাহর রহমতে চালু করছি এবং এখন বাংলাদেশে কিন্তু 20 জন CSSP।
এবং এই ইন্ডিয়াতে 2000-এর উপরে, পাকিস্তানে 200-300-এর উপরে, আমি বলবো বাংলাদেশে যে পরিমাণ ট্যালেন্টেড লোক আছে আমাদের এখানে 20 জন, এটা টু লেস আর কি। চোখ বন্ধ করে 200-300 বাংলাদেশে এতদিন হয়ে যাওয়ার কথা আর কি। এবং আমাদের এখানে যে ভালো লোক আছে এবং যারা দেশের বাইরে থাকে, সো আমি বলবো এখন এটা চেঞ্জ হচ্ছে আর কি। আমরা সবাই আস্তে আস্তে আগায় আসতেছি ইনশাল্লাহ। সো দেখি আমাদের ব্রাইট ফিউচার ইজ অ্যাহেড। এবং আরেকটা জিনিস শওকত ভাই, ওই যে এটা ভাইয়া শফি ভাই এটাও বলি, সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে শুধু সিএসএসপি না, আমরা সিসা সিজাম এগুলোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। প্রচুর কোশ্চেন আমরা রেগুলার বেসিসে রাত 12টা হোক 1টা হোক, যখনই আমি কোনো কোশ্চেন পুট করি ওটাতে শওকত ভাই সবার আগে অ্যান্সার দেয় আর কি। সো কেউ না থাকলেও আমি আর শওকত ভাই মিলে আসলে আমরা অনেক রাইট আমাদের ওই আসিফের সাথে ইয়েগুলো, ও সিসা সিজম সিএসএসপি আলাদা আলাদা যে যেটাতে ইয়েগুলো, ওইটাতে আমার মনে হয় আননেসেসারি গ্রুপে অ্যাড হয়ে লাভ নাই, ডিস্টারবেন্স আসবে। যে যেটা চাই ওইটাতে অ্যাড করে দিব আমরা রেগুলার। যেমন কালকে প্রতিদিন এমন হয় না 10-15টা কোশ্চেন আমরা সলভ করছি, ওইটা নিয়ে ডিসকাশন হয়েছে। আমি চেষ্টা করি যে কোনো কোশ্চেন আনসার করতে, ভুল হোক শুদ্ধ হোক, যাতে আমার কোয়ালিটিটা আমি যেন ভুলে না যাই আর কি। কারণ সার্টিফিকেশন করে আমি ফেলে রাখলাম, এটা কোনো ইউজ নাই। আমি ধরে রাখতে আমি ক্লাস নিচ্ছি এই কারণে যে আমার কোয়ালিটিটা যেন আপডেট থাকে। আমি সিএসএসপি 2টা ব্যাচ নিছি, এই 2টা ব্যাচ নেওয়াতে এই পুরো কোর্সটা আমার উপর 2বার রিভাইজ হয়ে গেছে, কারণ এগুলো অনেক প্রিপারেশন নিতে, অনেক কোয়েশ্চেন আসে। আর আমি সিজা প্রায় 6-7টা ব্যাচ হয়ে গেছে অলরেডি, আগামী মাসে একটা আছে, সিজমও নিছি গত মাসে। আপনি কি অনলাইনে ক্লাস নেন না ক্লাস নেন না? অনলাইনে এখন অনলাইন শুরু হয়ে গেছে, জুম শুরু হয়ে গেছে, লাস্ট 4টা ক্লাস অনলাইন হয়েছে, আগামীটা অনলাইন। সো সিএসএসপি নিচ্ছি না, কারণ সিএসএসপি অনলাইনে অনেক, এটা তো 5টা ক্লাস লাগে, সো জুমে এত ডিফিকাল্ট হয়ে যায়। সো ছোটগুলা নিচ্ছি আর কি, সিজম যেগুলো 2 দিনে হয়ে যায়, সিসিএসপি 2টা ক্লাস নিছি, সো যেগুলো একটু কম সময়ে হয়ে যায় আর কি। সো সামনে যদি হয় আমি জানাবো আর কি, আপনার কারো যদি কাজে লাগে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হয়তো শাহিদ ভাই আমরা হয়তো ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, দেখি কারো কোনো কোশ্চেন আছে? আর আমার মনে হয় পরবর্তীতে কারো কোনো কোশ্চেন যদি থাকেও, যেহেতু শওকত আমাদের কাছে থাকবে, সো আমরা ওগুলোর আনসার করতে পারবো, তাই না? শওকত হেল্প করতে পারবো আমাদের। রাইট। আর আমি আমার নাম্বারটা এখানে দিয়ে রাখতেছি ভাই, আমাকে একটু যদি চ্যাটে আমি দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু কষ্ট করে আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ। গেস্ট হিসেবে তোমাকে অ্যাড করতে পারি আমরা, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শওকত, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার খুব ভালো লাগলো আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং কেউ যদি তার ক্যারিয়ার চেঞ্জ করতে চায়, কিভাবে পড়াশোনার স্টাইল থেকে শুরু করে কিভাবে এবং সময় কিভাবে ইউজ করতে হয়, তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি শেয়ার করছো, যেটা আসলে আমাদেরকেও কাজে দিবে, এই আর কি। সো ধন্যবাদ তাহলে, থ্যাংক ইউ ফর ইওর টাইম। শাহিদ ভাই 2টা কথা বলে শেষ করে দেন। হ্যাঁ রাইট। না, আমি থ্যাংক ইউ জানাচ্ছি। না, খুব সুন্দর প্রেজেন্টেশন হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমারও অনেক কোয়েরি ছিল আসলে। আমি সবসময় আসিফকে বলি যে আসিফ, আমি আসলে চাই কিছু সার্টিফিকেশন করে নিজেকে ডেভেলপ করা, কারণ আমি ওই যে বললাম যে একাডেমিক ট্র্যাক থেকে আমি ইয়েতে আসছি, ইন্ডাস্ট্রিতে আসছি। আমার জন্য এটা একটা হিউজ চেঞ্জ। সো ওই জন্য আমি চাই যে আমরা কয়েকজন যদি একসঙ্গে হয়ে পড়াশোনা করি, তাহলে আমরা আমাদের নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবো আর কি, একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। শওকত ভাই, 2021 এর মধ্যে আপনাকে আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে দেখতে চাই। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভেরি ইজিলি গেটেবল। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকেন, আর যোগাযোগ হবে সবার সাথে, এই বলে আমি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে, শওকত ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।